ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল ইজি ওয়ে অফ কম্পিটিভ প্রবলেম সলিউশন। তো তোমাদের দেখো, প্রত্যেক উইকে সানডে স্পেশাল এক্সাম হয়, 85 মার্কস আর না হয় 100 মার্কসের। ডাব্লিউপি অ্যান্ড কেপি রিলেটেড কোশ্চেন করা হয়। তো যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে লিঙ্ক পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। যুক্ত হয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, দেখবে ফাইল অপশানে গিয়ে তোমার পরীক্ষা উপযোগী সাজেস্টিভ নোটসপত্র এভরিথিং সেখানে দেওয়া আছে, তোমরা পেয়ে যাবে। আর ডাব্লিউপি আর কেপি বেশি দিন তোমরা টাইম পাবে না, এটুকু আমি বললাম। অ্যাপ্রক্সিমেট 2 মাস মতো ধরে রাখো, ঠিক আছে? পরীক্ষা খুব কাছেই, দ্রুত একবার স্টার্ট হয়ে গেলে খুব দ্রুত কিন্তু প্রসেসটা চালাবে আগামী প্রসেসগুলো। তো সেই উদ্দেশ্য করে নিয়ে প্রত্যেক সপ্তাহে রবিবারটাতে আমরা এক্সাম নিয়ে থাকি, ঠিক আছে? সেই এক্সামটা হয় 12 PM এবং 1 PM পর্যন্ত টাইম। 12 PM থেকে 1 PM পর্যন্ত টাইম। 12 PM কোশ্চেন পেয়ে যাবে, 1 PM অ্যান্সার কি পেয়ে যাবে। এবং কত পেলে 5 মিনিটের ভিতরে বা 7 মিনিট টাইম দিয়েছিলাম গতদিন, সেই হিসাবে টাইম দেবো। তার মধ্যে তোমাদের ওএমআর পার্সোনালি আমাকে পাঠালে আমি দেখে রাখবো র্যাঙ্ক কতই তুমি পৌঁছাচ্ছ। আর বাদ বাকি যদি তারপরে দাও সেটা কাউন্টডাউন হয় না। যাই হোক, তো প্র্যাকটিস সেটটা যারা ইউটিউবে দেখছো কত পাও দেখো। 1 নম্বর দাগে ছিল, দেখো আমি অ্যান্সার করাবো উইথ অ্যানালাইসিস করিয়ে দেবো। যে বলছে এক দাগে একটি গাড়ি 40 কিলোমিটার/ঘন্টা বেগে একটি দূরত্ব 10 ঘন্টায় যায়, যদি সমদূরত্ব 8 ঘন্টায় 40 না 80 কিলোমিটার 8 ঘন্টায় যেতে হয়, তবে গাড়িটির গতিবেগ কত বাড়াতে হবে। তাহলে দেখো, প্রথমে আমার ডিস্টেন্সটা বের করতে হবে। তো ডিস্টেন্স ইকুয়াল টু কী জানি আমরা, স্পিড ইন্টু টাইম। তো প্রথমে স্পিড কত ছিল, 80 কিলোমিটার/আওয়ার ইন্টু টাইম কত 10। তাহলে সমান সমান ডিস্টেন্স পেয়ে যাচ্ছি কত আমরা, 800 মিটার আমি পেলাম টোটাল ডিস্টেন্স। ওকে, নেক্সট বলছে কি, দেখো যে যদি সমদূরত্ব 8 ঘন্টায় যেতে হয়, তাহলে দেখবো যখন সমদূরত্ব মানে এই 800 মিটার দূরত্বটাই আমি 8 ঘন্টায় যাচ্ছি, তখন কতটা টাইম লাগছে। ঠিক আছে, তাহলে দেখ এটা 800 কিলোমিটার ছিল এটা। তাহলে 800 কিলোমিটার এবার যেতে হবে 8 ঘন্টায়। তাহলে তুমি গতিবেগ কত, তাহলে মোট ডিস্টেন্সকে টাইম দেবে আর ভাগ করলে কত আসছে, 100 কিমি/আওয়ার। কত আসছে, 100 কিমি/আওয়ার। এবার দেখো অ্যান্সারটা কী চাইছে, অ্যান্সারটাতে বলছে গাড়িটির গতিবেগ কত বাড়াতে হবে। তাহলে আগে গতিবেগ কত ছিল, 80, এখন হলো কত, 100। তাহলে কতটুকু বাড়ালে তুমি বলে দাদা, সোজা দাদা 20 স্পিড আমি বাড়ালাম। অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, কারণ এখানে 20 অপশানে নেই, তার জন্য অ্যান্সার হয়ে যাবে কোনোটি নয়। নেক্সট, আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতাকে তোমরা সবাই জানো, পরীক্ষায় খুব আসে, অপশান সি স্যার সৈয়দ আহমেদ খান। তারপর রয়েছে 3 দাগে ছিল একটা জিকে, কোন দুটি জৈব পদার্থে গন্ধক থাকে। অপশান এ আলু পেঁয়াজ, অপশান বি আদা পেঁয়াজ, অপশান সি পেঁয়াজ ও রসুন, অপশান ডি কোনোটি নয়। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু পেঁয়াজ এবং রসুনে কিন্তু গন্ধক থাকে। পরে একটা কোশ্চেন, সুন্দর কোশ্চেন দিয়েছে, তুতিকোরিন একটি গুরুত্বপূর্ণ মৎস্য বন্দর যাহা ড্যাশ উপকূলে অবস্থিত। কোন উপকূলে অবস্থিত, তুতিকোরিন কোথায়, তামিলনাড়ু। কোথায়, তামিলনাড়ু রাজ্য হিসাবে। তাহলে এটা কোন উপকূল, করমণ্ডল উপকূল হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোন দোকানদার 100 টাকা, বলছে কোনো দোকানদার 100 টাকা প্রতি কেজি চা এর সাথে 50 টাকা প্রতি কেজি চায়ের মিশ্রণ, তাহলে 100 টাকা প্রতি কেজি, আর এদিকে দাম কত, 50 টাকা প্রতি কেজি মিশ্রিত করে 96 টাকা বিক্রি করে 20% লাভ। তাহলে তোমাকে এখান থেকে কিন্তু কেনা দামটা বের করতে হবে। তাহলে 96 টাকা কি তোমার বিক্রি দাম, তাহলে পার্সেন্টেজ হিসাবে যদি দেখি 20% লাভ মানে কত পার্সেন্ট, সেটা 120%-এ বিক করা। তাহলে 100-এ মানে কত, 100 মানে ক্রয় মূল্যটা পেয়ে যাবে। তাহলে 120 ভ্যালু হচ্ছে 96 টাকা, আর 100 মানে কত, মানে ক্রয় মূল্যটা বের করতে হয়। 0 0 একটা কেটে দাও, 8 বারং 96, তাহলে কত হলো, 8 10-এ 80 হয়ে গেল। তাহলে এবার কি করব, আমরা যিনি একদিকের একটা দাম আর একদিকে আর একটা দাম, দুটো মিলে কি হয়, অ্যালিগেশন তৈরি হয়। অ্যালিগেশন তৈরি করলে দেখো প্রত্যেকে 0 আছে, যখন কেটে দিতে পারো 0টা, ইজি হয়ে যাবে। তাহলে 8 আর 10-এর ডিফারেন্স হয়ে যায় 2, 5 এবং 8-এর ডিফারেন্স হয়ে 3। অ্যান্সার এসে গেল কিন্তু 3:2। ঠিক আছে, তাহলে 3:2 অ্যান্সার অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট, 7 নম্বর দাগে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, যে কোনো সংখ্যাকে
713 দিয়ে ভাগ করলে ভাগশেষ 115 হয়, ওই সংখ্যাকে 31 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ? কিছু করার দরকার হয় না, এই যে প্রথমে ভাগশেষ রয়েছে সেই ভাগশেষটাকেই ভাগ করে 31 দিয়ে, তাহলে ভাগ করলে কতবার? 4 বার দিলে বেশি হয়ে যাচ্ছে, 3 বার দাও, 3 অক্ষে 3 আর 3 3 9, বিয়োগ করলে কত? 3 আর 2 5, 9 আর 2 11, তাহলে 22 অ্যান্সার অবশিষ্ট থাকবে অপশান বি 22। নেক্সট, আইডেন্টিফাই দ্য সিনোনিম অফ অ্যাস্টিটিউড। অ্যাস্টিটিউড মানে কি? জ্ঞানী, যার ভিতরে নলেজ আছে, তাই সে হচ্ছে অ্যাস্টিটিউড পারসন। তো স্টুপিড, ডাল, ইগনোরেন্ট মানে কি বলতো? যার ভিতরে কোনো নিরক্ষর যাকে বলে। হ্যাঁ, তাহলে এখানে অ্যান্সার হবে কিন্তু শ্রিউড। এগুলো একটা সিমিলার টাইপের আসছে, তাহলে অ্যান্সার হবে শ্রিউড মানেও কিন্তু একজন কি, যার ভিতরে জ্ঞান নলেজ প্রচুর আছে সেটা। তারপর দেখো বলছে ফাইন্ড দ্য ওয়ার্ড সাবস্টিটিউশন ওয়ার্ডস রিটেন অন দ্য টম্ব অফ আ পারসন। তো মনাস্ক্রিপ্ট মানে কি? পাণ্ডুলিপি, তো এটা তো অ্যান্সার হবে না। ইনস্ক্রিপশন মানে শিলালিপি, এটাও অ্যান্সার হবে না। আর এখানে অ্যান্সার তাহলে কি? এপিটাফ হয়ে যাবে। কি? এপিটাফ। ঠিক আছে, ওয়ার্ডস রিটেন অন দ্য টম্ব মানে কি? সমাধিস্থলের উপরে যে লেখালেখি থাকে তাকে বলে কি? এপিটাফ। নেক্সট 9 দাগেও একটা ইংলিশের কোশ্চেন ছিল, ফিল ইন দ্য ব্লাঙ্কস থেকে। হি ইজ অ্যাবজর্ব ড্যাশ স্টাডি, সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে ছিল। তো অ্যাবজর্বের পরে কি বসে? অ্যাবজর্বড ইন, তো অ্যাবজর্ব ইন। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অ্যাবজর্ব মানে নিমজ্জিত থাকা, তাহলে হি ইজ অ্যাবজর্ব ইন স্টাডি, সে পড়াশোনায় নিমজ্জিত হয়ে গেছে আর কি। ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তোমরা সবাই জানো, অপশন সি সেতার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর দাগে একটা দেখো রয়েছে কি? ঘড়ির অঙ্ক। যদি একটি সময় ঘড়ির সময় 9টা 20 দেখায়, তবে ঘড়ির সামনের জলে কি সময় দেখাবে? তো আমরা একটা জিনিস জানি যে কি, এক্ষেত্রে 18টা 30 থেকে বাদ দিতে হয়। কত? জলপ্রতিবিম্বের ক্ষেত্রে 18টা 30 থেকে বাদ দিতে হয়, বা 17টা 90 থেকে। এবার কখন 17টা 90 আর কখন 18টা 30 ইউজ করতে হয়? আচ্ছা, 1830 যা, মানে 18টা বেজে 30 মিনিটও যা, 17টা বেজে 90 মিনিটও তাই। ঠিক আছে, তো এবার দেখো একই বিষয়, কখন কোনটা ইউজ করবো দেখতে হবে যে কি মিনিট যদি এটার থেকে বড় হয় তখন এটা ইউজ করবা। আর যেহেতু এখানে মিনিট এটার থেকে বড় নয়, 30-এর থেকে বড় নয়, তাহলে আমার এটার থেকে বিয়োগ করলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে বিয়োগফল কত আসছে? দেখো এখানে বিয়োগ করলে 10 এলো আর এদিকে 9 এলো, তাহলে 9টা 10 অ্যান্সার হয়ে যাবে 9টা 10। অপশন নম্বর বি হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট, 1947 সালের 16ই আগস্ট সপ্তাহের দিনটি কী বার ছিল? তো এক একজন এটা এক এক রকমভাবে করে, এবার আমি কীভাবে করি দেখে নেব। দেখো যে কি, তারিখটাকে আমরা আগে নিই, 16 তারিখ। ওকে, কোন মাস? আগস্ট মাস। তো আগস্ট মাসের কোড কি? আগস্ট মাসের কোড মুখস্থ রাখবে যে 144,025,036 আর 146, এটা হচ্ছে পরপর প্রত্যেকটা। দেখো তাই জানুয়ারির 1 এই হবে। আসলে মাথায় রাখবে ফেব্রুয়ারি হলে 1 করে কমে যাবে, ফেব্রুয়ারি বলছি সরি, যদি লিপিয়ার বছর হয় তখন 1 করে ফেব্রুয়ারি আর জানুয়ারিটা কমে যায়, তাহলে এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 3 সেক্ষেত্রে যে লিপিয়ার হয়। আর নর্মাল ইয়ারের ক্ষেত্রে 144 হবে, এই হবে। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে বলছে আগস্ট মাসের কোড কত? আগস্ট মানে কি? 8তম মাস, তো 8তম মাসের কোড দেখতে পাচ্ছি 3, তাহলে লিখবো কত? 3। ক্লিয়ার? এবার দেখো আগস্ট মাস গেল, এইবার আসে কি সালে? 1900 সাল মানে কত? 1900 সাল মানে কি? 0। 19 সাল মানে 0, মাথা রাখবে 1900 থেকে 0 শুরু হয়, এর আবার রিপিট আসবে, তাহলে 2000 সালে কত হবে? 1900 2000 হবে তোমার কত? 60642 এরভাবে আসবে। তো 1900-এর কোড কত বললাম? 0 হয়। ঠিক আছে, এবার দেখো 47-এর ভিতরে লিপিয়ার কটা আছে? লিপিয়ার করতে হলে 4 দিয়ে ভাগ করো, 47কে 4 দিয়ে ভাগ করে দাও, কত আসছে ভাগফল? সেটাই লিপিয়ার। তো 4 দিয়ে ভাগ করলে 4 11 44, 4 12 48, তো 12টা নেওয়া যাবে না, 11টা লিপিয়ার পেলাম। প্লাস এবার দেবো অড নম্বরের জন্য কি করতে হয়? আমরা 7 দিয়ে ভাগ করি। 47কে 7 দিয়ে ভাগ করলে অড মানে অবশিষ্ট কত থাকছে? 6 7 42 আর 5 অবশিষ্ট থাকছে। ওকে, এই গেল। এবার এটাকে টোটাল আমার ক্যালকুলেশন করো, টোটাল যোগ করলে কত হচ্ছে? দেখো 16 আর 3 19, 19 আর 11 30 আর 5 35 এলো। এর 35কে আবার অড নাম্বার বের করতে হবে, 7 দিয়ে ভাগ করো। তো 7 দিয়ে ভাগ করলে অড নাম্বার 0 আসছে। তো অড নাম্বার কি? 0। তো 0 মানে কি? এটা আবার মাথায় রাখতে হবে 0 মানে কি। আর দেখো সানডে থেকে শুরু হবে, 1 2 3 4 5 6, তারপরে আবার 0। ঠিক আছে, তার মানে কি সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, মানে 0 মানে কী হবে? শনিবার। আশা করি যাদের এই ধরনের সমস্যা ছিল তারা ইজিলি ক্লিয়ার করতে পারবে। তো এটার অ্যান্সার কী হয়ে যাবে? এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি, শনিবার। এইবার তোমরা এইভাবেই ক্যালকুলেশন করে বলবে 6/2/1997 কী বার হবে। এটা আমার ডেট অফ বার্থ বলবে তোমরা, হোমওয়ার্কে এটা
যে কি 6/2/1997 কী বার ছিল। আচ্ছা, নিচের কোন প্রকার মৃত্তিকা তুলো চাষের জন্য ইম্পর্ট্যান্ট বা অনুকূল? দেখো, তুলো চাষের পক্ষে অনুকূল মৃত্তিকা কোনটা আমরা সবাই জানি যে কৃষ্ণ মৃত্তিকা। কি জানি? কৃষ্ণ মৃত্তিকা। আর এই কৃষ্ণ মৃত্তিকার আর এক নাম কি আছে? রেগুর মৃত্তিকা। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পুলিকালি কোন রাজ্যের লোকনৃত্য? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন একটা। পুলিকালি হয়ে যাবে কিন্তু অপশান ডি, কেরালার নৃত্য পুলিকালি। পুলিকালিতে কী করা হয়? যে বাঘের যে ডোয়া ডোয়া দাগ কাটা থাকে ওই ধরনের কোনো পোশাক পরে নৃত্য পরিবেশন করা হয়ে থাকে। নেক্সট, ভারতের জাতীয় মশলা গবেষণা কেন্দ্র কোথায়? তো আমরা সবাই জেনে এসেছি ইদানিংকালে কেরালা। কোশ্চেনের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, তার জন্য আমরাও ট্রেন্ড চেঞ্জ করছি। কেরালার কোথায়? সেটা কোঝিকোড়ে বা কালিকট। নেক্সট, আর পুষাতে কি রয়েছে? দিল্লির পুষাতে কিন্তু গম গবেষণাগার। 16 নম্বর দাগে একটা অঙ্ক ছিল, সেটা আমরা ক্লিয়ারলি দেখে নেব। এবার দেখো, এখানে 16 নম্বরের অঙ্ক ছিল 5টি আমের বিক্রয় মূল্য 4টি আমের ক্রয় মূল্যের সমান। তাহলে কি বলছে? এসপি আর এ পাশে সিপি। ওকে, তো বলছে 5টি আমের বিক্রয় মূল্য, তাহলে 5টি আমের বিক্রয় মূল্য ইস্টু কি বলছে? 4টি আমের ক্রয় মূল্য। তো এটা কি? পরিমাণ। টি মানে কি? পরিমাণ বোঝাচ্ছে। আর তোমাদের আমি শিখিয়েছি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পরিমাণের যে অনুপাত তার উল্টো অনুপাত হয় তাহলে টাকার অনুপাত। তাহলে 4:5 হয়ে যাবে টাকার অনুপাত। তার মানে কি? তুমি ক্রয় মূল্য 5 টাকা আর বিক্রয় মূল্য 4 টাকা, তার মানে তুমি 5 টাকা একটা জিনিস কিনলে, কিনে 4 টাকায় বিক্রি করছো, তাহলে ক্ষতি করছো কত? 1 টাকা। তো শতকরায় কত ক্ষতি হচ্ছে? 5, 20, 100, মানে 20% কিন্তু এক্ষেত্রে তোমার ক্ষতি হচ্ছে, যেটা অপশন নাম্বার সিতে ছিল। ওকে, অপশান সিতে দেখো রয়েছে 20% ক্ষতি। নেক্সট, এর মাসিক বেতন বি এর মাসিক বেতনের থেকে 20% বেশি। একটুকুনি নিয়ে নেব। দেখো কি বলছে? এ এর মাসিক বেতনের থেকে 20% বেশি। তাহলে এ এর মাসিক বেতন বি এর মাসিক বেতন থেকে 20% বেশি। সি এর মাসিক বেতন বি এর মাসিক বেতন হচ্ছে 25,000 বেশি তাদের মোট মাসিক। তাহলে এক্ষেত্রে বিকে সবসময় এ করছে, দেখো বির সঙ্গে প্রত্যেকের তুলনা হচ্ছে, তাহলে বি ইকুয়াল টু ধরে নিলাম পি। ওকে, এবার বলছে বেতনের থেকে 20% বেশি। কে বেশি? 20%। 20% বেশি হচ্ছে এ। এর মাসিক বেতন নাকি বেশি? তাহলে এ সমান সমান কত হয়ে যাবে? পি এর 20% বেশি মানে কত পার্সেন্ট? 120%। তাহলে পি এর 120%। এটাকে অনেকে ফ্র্যাকশন ভ্যালু করে লিখবে ডাইরেক্টলি, আরও ভালো হবে। 120%। 0 কেটে দাও, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি? 1.2 পি ভাগ করে দিলাম 2 দিয়ে। ওকে, সি এর ভ্যালুটা কি বলছে? সি বলছে সি এর মাসিক বেতন বি এর মাসিক বেতন হচ্ছে এত বেশি। ঠিক আছে, তাহলে পি প্লাস 25,000 এটা হচ্ছে কিন্তু সি এর ভ্যালু। এবার দেখো এই তিনটের মোট ভ্যালু বলে দিচ্ছে কত। এই তিনটের মোট ভ্যালু কত বলছে? তাহলে পি প্লাস 1.2 পি প্লাস এইটা পি প্লাস 25,000, এইটা সমান সমান নাকি কত বলছে? 2,65,000 টাকা। কি? 2,65,000 টাকা। ওকে, তাহলে এখানে পিগুলো যোগ করো, তাহলে একটা পি, দুটো পি আর 1.2 মানে 3.2 পি হয়ে গেল। টোটাল যোগ করলে 3.2 পি ইকুয়ালস টু কী হবে? 25,000 ওপাশে গেলে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে 2,65,000 থেকে যদি 25,000 বাদ দাও, তোমার কত আসবে? 2,40,000 আসছে বিয়োগ করলে। কারণ এই পাশে প্লাস ছিল, ওপাশে গেলে কী হয়ে যাবে? ওপাশে গেলে কিন্তু এ পাশে প্লাস থাকলে ওপাশে গেলে মাইনাস, তাই ডাইরেক্টলি মাইনাস করে দিলাম। তাহলে কী হয়ে যাচ্ছে? 2,40,000 কিন্তু মাইনাস করে এলো। ওকে, 2,40,000। বেশ, এবার এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে এ পাশে 8টা 10 দিয়ে দাও, ভাগ আকারে যেন ওপর পরে গুণ যায়। তো এই পাশে পয়েন্ট মানে ও পাশে হয়ে গেলে ঠিক আছে। বা তুমি যদি মনে করো যেন আমি নিচেই পাতাবো, কোনো সমস্যা নেই। তো ওপর উপরে ডাইরেক্টলি কাটাকুটি যায়, যারা জানতে না জেনে গেলে। 32 দিয়ে এটাকে কাটলে কত হয়ে যাবে? 32 দিয়ে কারো 2400, 32 75 2400 হয়, আর 2 শূন্য আছে। তাহলে পি ইকুয়াল টু কত এলো? এখানে 7500, আর এখানে 10 দিয়ে গুণ করলে একটা শূন্য বেড়ে যাবে। তাহলে 75,000 টাকা হচ্ছে পি এর ভ্যালু। কত তাহলে? 75,000 টাকা। ওকে, পি এর ভ্যালু পেলে কিন্তু 75,000 টাকা। এবার তাহলে সি এর ভ্যালু কত? কারণ এখানে বলছি দেখো সি এর মাসিক, এখানে অ্যান্সার চেয়েছে কিন্তু বি এর বেতন সি এর
কত শতাংশ, তাহলে আমার সির ভ্যালুটাই জানতে হবে। তাহলে পি প্লাস 2500, তাহলে 25,000, তাহলে 75,000 আর 25,000 যোগ করলে কত হবে, 1 লক্ষ হয়ে যাবে, 1 লক্ষ। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম যে কি 1 লক্ষ টাকা আমার সি, তার ওপরে হচ্ছে 75,000 টাকা বি এর অংশ। শতকরায় চেয়েছে, তার জন্য একটা 100 গুণ করে দাও, 2 0 2 0 আউট, 3 0 3 0 আউট, অ্যান্সার এসে গেল 75%, অপশন নাম্বার সি। এটা কিন্তু ক্যালকুলেশন করছি বলে মনে হচ্ছে বেশি, কিন্তু তোমরা পরীক্ষার সময় এত ক্যালকুলেশন করবে না, যারা পেইডে আছো তারা তো জানোই। 18 নম্বর দাগ দেখো, অনিল কুমার 25% হারিয়ে 15,000 টাকায়, মানে যা কেনা ছিল তাতে 15%, 15,000 টাকায় সে বিক্রি করে। তাহলে আগে অনিল কুমারের কী করবে, অনিল কুমারের কেনা দামটা বের করো। তাহলে 25% মানে কি, যারা ফ্র্যাকশন ভ্যালু জানো তারা ফ্র্যাকশন ভ্যালু করবে, নাহলে করার দরকার নেই। তার মানে কি 25% লস দিলে মানে কত, 75%। 75% মানেই কত বলছে সেটা, 15,000 টাকা। তাহলে 100% মানে তার যে কেনা দাম ছিল সেই দামটা তুমি বের করে নেবে, অ্যাকচুয়াল দামটা। তাহলে কাটলে কত আসবে দেখো, এখানে আসছে কত 4, আর এখানে আসছে 3, 3 দিয়ে কাটলে এখানে কত আসে, 3 5 15, আর 3টে শূন্য আছে, তাহলে 4 5 20, 4 5 20, তাহলে 20,000 টাকা। কত, 20,000 টাকা কিন্তু অনিল কুমারের কেনা দাম ছিল। এবার দেখো 25% হারিয়ে কাকে বিক্রি করছে, রজত। এবার রজত ডেভিডকে একটা সেই জিনিসটা এমনভাবে বিক্রি করছে যাতে কি আবার অনিল কুমারের 5% লাভ হয়। ঠিক আছে, তাহলে ডেভিডের রজত 5%, তাহলে কি অনিল কুমারকে 5% লাভ হতে হবে। তাহলে অনিল কুমারের কেনা হচ্ছে 20,000 টাকা, তাহলে এর যদি আবার 5% লাভ দেয় তাহলে ক টাকায় দিচ্ছে, 20,000-এর 5% লাভ দেবে আবার। তাহলে 20,000-এর 5% যদি লাভ দেয় তাহলে কত হচ্ছে, 20,000-এর 5% যদি করি তাহলে সেক্ষেত্রে দেখবা আসছে 1,000। কত আসছে, 20,000-এর 5% 1,000 আসবে। ঠিক আছে, 1,000, তাহলে 1,000 টাকা। তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল তাহলে 2,100 টাকা হচ্ছে। তাহলে অনিল কুমার কিন্তু লাভ করতে গেলে 21,000 টাকা। তাহলে রজত কিন্তু ডেভিডকে 21,000 টাকায় বিক্রি করেছে, কিন্তু কিনেছিল ক হাজার টাকা, 15,000 টাকায়। রজতের লাভের হার কত, রজতের লাভ কত হলো, রজত 15,000 টাকায় কিনলো, 21,000 টাকায় বিক্রি করলো, মানে ক হাজার টাকা লাভ করলো, 6,000 টাকা লাভ করলো। শতকরাই চেয়েছে, মানে 100-এ কত, ওকে। তারপর দেখো 2 0 2 0 আউট করে দিলাম, 0 0 আউট করে দিলাম। এবার এখানে দেখো কত আসছে, 4 15 60, আটা শূন্য আছে, 40% অ্যান্সার, অপশন নাম্বার বি কিন্তু হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট, fill in the blanks with suitable option. Suddenly a dash of wolves attack the farmer. তো তোমরা জানো এখানে wolves কি, আর এখানে দেওয়া আছে কি কালেকটিভ নাউন থেকে, তো কি হয়, আ প্যাক অফ উলফস হয়, কী হয়, প্যাক অফ উলফস, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, হার্ড অফ কী হয়, হার্ড অফ ক্যাটেল, ফ্লক অফ বার্ডস। নেক্সট, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড অ্যারোগেন্স। কি অ্যারোগেন্স, অ্যারোগেন্স মানে কি তোমরা কমেন্ট সেকশনে জানাও। অ্যারোগেন্স বানান হচ্ছে এটা, স্পেলিং এটা, তো এটা এখানে নেই, এখানে নেই, তাহলে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। অপশান ডিতে অবশ্যই আছে, তাহলে অপশান ডিতে কিন্তু 20 অ্যান্সার ছিল অ্যারোগেন্স। 21 দাগ ছিল একটা ভয়েস চেঞ্জ, আই শ্যাল হাভ রিটার্ন দ্য লেটার। তো এখানে হচ্ছে অবজেক্ট আগে নিয়েছে, দ্য লেটার দেখো প্রত্যেকে আছে, তাহলে এটা নিয়ে কোনো আমার কাজ নেই, বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে শ্যাল হ্যাভ রয়েছে, তাহলে দ্য লেটারের পরে তার শ্যাল বসে না, আই উইল পরে শ্যাল বসে, তাহলে দ্য লেটারের পরে কি আছে, উইল আসে, সেক্ষেত্রে উইল হ্যাভ হয়ে যাবে। শ্যাল হ্যাভের জায়গায় কী হয়ে যাবে, এখানে উইল হ্যাভ হবে। তাহলে শ্যাল হ্যাভের জায়গায় উইল হ্যাভ হবে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তাহলে দেখো শ্যাল হ্যাভ উইল হ্যাভ হয়, এগুলো কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে। তাহলে উইল হ্যাভ যখন হ্যাভ যখন আছে, বিন আনতে হবে, সেটা আছে, আর দেখার দরকার নেই, অপশন ডি কিন্তু অ্যান্সার চলে আসলো। নেক্সট, কোন অঞ্চলে, আচ্ছা কোন অঞ্চলে কাঁটাগুল্ম জাতীয় উদ্ভিদ দেখা যায়। তো সবাই জানো যে মরু অঞ্চলে কাঁটাগুল্ম জাতীয় উদ্ভিদ দেখা যায়। ঠিক আছে, এটাকে বলে পর্ণকাণ্ড, তাই না। মহাত্মা গান্ধীর বিদ্যুৎ প্রকল্প কোন নদীতে অবস্থিত, এটা কর্ণাটকে অবস্থিত, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, শরাবতীতে, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত, তো অপশান অনুযায়ী অ্যান্সার যদি করি, অ্যাকচুয়ালি অ্যান্সার হওয়া উচিত কত, 12,742, তাহলে এর কাছাকাছি অপশান একটাই দেখতে পাচ্ছি, এইটা, তার জন্য এটা অ্যান্সার করব। ঠিক আছে, আর বাদ বাকি যেটা অপশান এ দেখতে পাচ্ছ, এটা কিন্তু মেরু ব্যাস, 12,714 হচ্ছে মেরু ব্যাস, আর 12,742 হচ্ছে নিরক্ষীয় ব্যাস। মানে মেরু ব্যাস কোনটা, নিরক্ষীয় ব্যাস কোনটা, এটা হচ্ছে নিরক্ষ ব্যাস, আর এটা হচ্ছে মেরু ব্যাস। ওকে, নেক্সট,
ভারতের জাতীয় প্রতীকের নিচে কোন নীতিবাক্যটি লেখা থাকে? তোমার সবাই জানো অপশান এ সত্যমেব জয়তে। সাববিদাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের কোনটির সাথে যুক্ত ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হয়ে যাবে কত? এটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান বি বিধবা বিবাহ, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? 1856 সালে যে বিষয়টা। আর শহীদ প্রথাকে রাজা রামমোহন রায়। 27 জায়গায় দেখো কি বলছে, 12 মিটার 90 সেন্টিমিটার লম্বা এবং 3 মিটার 58 সেন্টিমিটার চওড়া একটি ঘরের সিলিং প্রশস্ত করার জন্য সর্বনিম্ন সংখ্যক বর্গক্ষেত্র টালি। তাহলে প্রথমেই কাজ হবে কি তোমার, যেটাকে সেন্টিমিটারে কনভার্ট করা, একই এককে নিয়ে আসা, ক্ষুদ্র এককে। তাহলে 12 মিটার মানে 1200 মিটার প্লাস 96 মানে কত, 95 মানে 1295 সেন্টিমিটার। ওকে। আর এই দিকে রয়েছে কি 3 মিটার মানে 300 প্লাস 85 সেন্টিমিটার হয়ে গেলে তাহলে 385 সেন্টিমিটার টোটাল। এবার কি করবে দেখো, এখানে সর্বনিম্ন সংখ্যা মানে সবচেয়ে কম সংখ্যা টালি লাগাতে গেলে কিন্তু টালির ক্ষেত্রফলটা সব থেকে বড়টা যেটা সেটা নিতে হবে, তাই তো? তো সেক্ষেত্রে কী করবো, সবচেয়ে বড়টা মানে বড় মাপের টালি নিলেই তো তোমার কম টালি লাগবে। তাহলে সবচেয়ে বড় মাপের টালির একটা টালির তোমার ক্ষেত্রফল বের করতে হবে। তার জন্য কী করতে হয়, এগুলোর গসাগু গড় বের করবে। এখন বৃহত্তমটা দরকার যেহেতু, তাহলে গসাগু, এদের গসাগু দেখবো হচ্ছে কত, 35। তাহলে এইবার 35 যদি বর্গক্ষেত্রটি গসাগু হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, 3 বলে 35-এর স্কোয়ার। তাহলে এইটা ছিল আয়তক্ষেত্র, ঠিক আছে? তাহলে সেটার ক্ষেত্রফলকে ছোট একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কতগুলো টালি লাগছে সেটা কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এটা দেখো 35-এর স্কোয়ার মানে 35 গুণ 35 দিয়ে আমরা কাটাকুটি করে দেবো, একবারে অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে? খুব সুন্দর অঙ্ক ছিল এটা, কাটাকুটি করো। 35 দিয়ে কাটলে দেখাই যাচ্ছে এটা 11 হয়ে যাচ্ছে, এখানে 35 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 37 হয়ে যাবে। তাহলে 37 11 কত হয়, 407। অপশন নাম্বার সি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আড়াই জায়গায় রয়ে দেখো, দুটি সংখ্যা এ এবং বি, একটা তৃতীয় সংখ্যা সি এর থেকে যেটা 20% ও 56% বেশি, এ থেকে বি সংখ্যার অনুপাত কত? তাহলে দেখো একটা সিম্পল লজিক বুঝবে যে এখানে রয়েছে কত, 100, কত রয়েছে, 100 রয়েছে। তো 100 থেকে সির মান ধরে নাও 100, যেহেতু পার্সেন্টেজ অঙ্ক, সির মান আমি 100 ধরলাম, সেখান থেকে এ 20% বেশি মানে 120, আর বি 56% বেশি মানে 156। বলছি এ আর বি এর সংখ্যা মানে রেশিও। তো কাটাকুটি করে দাও, 12 দিয়ে কেটে যাচ্ছে, 12 10 কে 120, আর এখানে দেখো 12 কে 12 রইল 3 মানে 3 12 36, তাহলে 10:13। অপশন নম্বর ডি হয়ে যাবে কিন্তু এর কারেক্ট অ্যান্সার। নেক্সটটা দেখে নেব, 29 দাগটা। 29 দাগে কি বলছে যে একই রকম হতে হবে, এখানে যেমন আছে সেই হিসাবে হবে। তোমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের স্কোয়ার রয়েছে, কি আছে, 8-এর স্কোয়ার, তারপরে 6-এর স্কোয়ার, তারপরে 4-এর স্কোয়ার। দেখো প্রত্যেকে গ্যাপ কত করে, 2-2 করে গ্যাপ স্কোয়ারগুলোর সংখ্যাগুলোর। তাহলে এখানে দেখো 13-এর স্কোয়ার, 12-এর স্কোয়ার, এটা হবে না, কারণ 2-এর গ্যাপ আনতে হবে, তাহলে এটা অ্যান্সার করতে পারবো না। আরেকটা জিনিস খেয়াল করবে, দেখো বড় থেকে ছোটো যাচ্ছে পরপর 2 করে গ্যাপ করে, তাহলে এখানে 10, তারপর দেখো আর 12, না ছোটো থেকে বড় না, বড় থেকে ছোটো যাচ্ছিলো, তাহলে এটা আমরা নিতে পারবো না। তো 144 মানে কত হয়ে যাবে, 12-এর স্কোয়ার, তারপরে 81 মানে 9-এর স্কোয়ার, দেখো ডিফারেন্স 3 আসছে, 3 তো না, 2 করে ডিফারেন্স, তাহলে এটাও হলো না। অপশান ডিতে দেখো 12-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার, তাহলে এটাই নেব, বড় থেকে ছোটোই যাচ্ছে আর 2 করে গ্যাপ আছে, তাহলে একই সিস্টেমে যাচ্ছে এটাই, তাহলে অপশন অ্যান্সার হয়ে যাবে ডি। নেক্সট 3 দেখে একটা ইংলিশ ছিল, ফাইন্ড আউট দ্য রাইট মিনিং অফ দ্য ইডিয়াম গিভেন। তো ইডিয়ামটার মানে কি বলছে, টু ফ্লগ আ ডেড হর্স, টু ফ্লগ আ ডেড হর্স। আচ্ছা একটা মৃত ঘোড়াকে যদি মারো, তুমি যতই মারো সে কি উঠবে? তার মানে কিন্তু ফ্লগ আর ডেড হর্স মানে কিন্তু সেরকম মানে, তার মানে বিফলে যাওয়া, কি চেষ্টা বিফলে, তাহলে ওয়েস্ট ওয়ান্স এফর্ট, ঠিক আছে, চেষ্টা বিফলে যাওয়া। এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স রিপোর্টেড স্পিচ মানে ন্যারেশন চেঞ্জ বলেছে এক কথায়। তো এখানে হচ্ছে মাদার সেই টু হার আই এক্সপেক্টেড আ বেটার রেজাল্ট ফর, তো সেই টু জায়গায় টোল্ড হবে, দেখো প্রত্যেকটা জায়গায় টোল্ড আছে, হ্যাঁ, এবার দ্যাট আছে, প্রত্যেকটা জায়গায় দ্যাট পেয়ে যাবে, হ্যাঁ। এবার দেখো আই রয়েছে মানে কি হবে, আই থাকলে কি হয়, সাবজেক্টকে দেখে সন ফর্মুলা SON সন, তো ফার্স্ট সেকেন্ড আর থার্ড, এইটা এখানে ফার্স্ট পার্সন রয়েছে, তাহলে কাকে দেখে চেঞ্জ হবে, সাবজেক্টকে দেখে। সাবজেক্ট কি আছে, মাদার, তো মাদার একবার ইউজ করা হয়েছে, সেই জায়গায় মাদারের পরিবর্তে আমরা শি ইউজ করবো সাবজেক্টিভ কেস, তো প্রত্যেকটাই শি আছে। বেশ, তাহলে এক্সপেক্টেড কী রয়েছে, V2, তো আমরা নারেশন চেঞ্জে শিখেছি যে V2 থাকে তাহলে আমাদের কী আনতে হয়, হ্যাড প্লাস V3 আনতে হয়, তাহলে হ্যাড আনতে হবে। তো এটাতে হ্যাড দেখতে পাচ্ছেন, এটা হবে না, বিদাগেও হবে না, এখানেও দেখো হ্যাড নেই, অ্যান্সার অপশন নাম্বার ডি, তার মানে একটাতে দেখো হ্যাড দেখতে পাচ্ছি, শি হ্যাড এক্সপেক্ট আ বেটার রেজাল্ট ফ্রম হার। নেক্সট 32 নম্বর তাকে বলছে, একজন ব্যক্তি 6 ঘন্টায় 47 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন, তিনি এত কিলোমিটার
বেগে আংশিকভাবে সাইকেলে এবং এত কিলোমিটার বেগে আংশিকভাবে পায়ে হেঁটে ভ্রমণ করেছিলেন। পায়ে হেঁটে দেখো এই টাইপের অঙ্ক কি, মোট একসঙ্গে যখন গেছে সেখানে একটা গতিবেগ বেরিয়ে যাবে ইজিলি। তাহলে সেটা যদি করো দেখো কত আসছে 47/6, কত আসছে 47/6, ভেরি গুড। এবার দেখো, এবার তুমি যখন যাচ্ছ সাইকেলে আংশিকভাবে কত 8.5 কিলোমিটার গতিবেগ নিয়ে, তাহলে এটা কি মোট গতিবেগ পেয়ে গেলাম। তো একদিকের একটা গতিবেগ আর একদিকের একটা গতিবেগ দিয়ে কিন্তু মোট গতিবেগটা আসছে, তার জন্য এলিভেশন সিস্টেম। তাহলে 8.5 মানে কত, 8 2 16, 17, 17/2, তাহলে এটা আসলে 17/2। আর এ পাশে আসছিল কত 6 2 12, 13/2। ওকে, এবার দেখো 6টাকে হাঁটাতে হবে আমাদের, মিডিল থেকে 6টাকে হাঁটাতে গেলে মানে হরগুলোর হাঁটাতে গেলে দেখা যায় এলসিএম কত 6ই হচ্ছে, সেটা গুণ করতে হবে, প্রত্যেকের সঙ্গে গুণ করো। তাহলে দেখা যাচ্ছে 6 6 আউট হয়ে গেল, 3 2 6। ওকে, এখানে দেখো আবার 3 2 6, তাহলে আলটিমেটলি আমার রেশিও যেটা এলো 51, আর এদিকে 39, আর এদিকে কত 47। এবার ডিফারেন্স করো, তুমি ডিফারেন্স করলে কত আসে দেখো 39 আর 47 ডিফারেন্স করলে কত আসছে, এটা 8 আসছে, আর এটা করলে 4 আসছে। তো দেখো এখানে মোট ঘন্টা কত, মোট ঘন্টা কত 6, মোট ঘন্টা হচ্ছে 6। তুমি রেশিও করে 6 নিয়ে আসার চেষ্টা করবা, তাহলে একবার তো দুবার করে ভাগ করলে আমরা 6, দেখো 4:2 করলাম আমরা, দেখতে পেলাম কি 4 আর 2 6 ঘন্টা কিন্তু চলে এলো। তো এটা গতিবেগ ছিল, গতিবেগের উল্টো কি আসে, টাইমের রেশিও আসে। তার মানে আমরা বলতে পারি যে সে সাইকেলে গেছে 4 ঘন্টা, 4 ঘন্টা গেছে সাইকেলে আর 2 ঘন্টা গেছে হেঁটে। অ্যান্সার কী চেয়েছে, পায়ে হেঁটে যাওয়ার দূরত্ব। তাহলে 2 ঘন্টা যদি ও হেঁটে যায় আর সেটার গতিবেগ ছিল কত 6.1/2, তো 6.1/2 মানে কত 13/2 ওর গতিবেগ ছিল। তাহলে 2 2 কেটে গেলে অ্যান্সার হয়ে গেল কিন্তু অপশান এ, 13 কিলোমিটার কিন্তু ও হেঁটে গেছে। নেক্সট, একটি ত্রিভুজের ভিত্তি মানে ভূমি আর কি 8.5 সেন্টিমিটার এবং উচ্চতা 14 সেন্টিমিটার। আরেকটি ত্রিভুজের উচ্চতা যার ভিত্তি 14 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল মানে সেই ত্রিভুজটা আর কি, ক্ষেত্রফল প্রথম ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, এই ফলেরটা নেই, ফেলের দ্বিগুণ। তার মানে কি প্রথম ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সূত্র জানি আমরা ক্ষেত্রফলের সূত্র, তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, এটা আসলো। এবার এখান থেকে এইচের ভ্যালু বের করতে গেলে কী করতে পারবো আমরা, হাফ সে আগে ধরো হাফ ইন্টু ভূমি বলে দিয়েছে 14 মানে ভিত্তি ইন্টু উচ্চতা এইচ, ঠিক আছে। এবার কী বলছে যে এই যে নতুন যে ত্রিভুজটা এসছে এই যে প্রথমের ক্ষেত্রফল ছিল এই ক্ষেত্রফলের নাকি দ্বিগুণ সেটা, তাহলে এখানে দ্বিগুণ বলেছে, এর দ্বিগুণ মানে একে দ্বিগুণ করে দাও, দিয়ে এবার কাটাকুটি করলে একবার চলে যাবে। তাহলে এ পাশে হাফ কেটে গেল, ক্লিয়ার, 14 14 কেটে গেল, তাহলে এইচ ইকুয়াল টু কত রইল 85 ইন্টু 8.5 ইন্টু 2 মানে 17 হয়ে যায় তোমার অ্যান্সার, অপশন নাম্বার ডি কিন্তু হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। লেন্স পরিমাপের যন্ত্রের নাম কি, তো আমরা জানি লেন্স পরিমাপের যন্ত্রের নাম কি হয়, লেন্স পরিমাপের যন্ত্রের নাম কি, এটা কিন্তু ডায়াপ্টার, কি ডায়াপ্টার হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। ডায়াপ্টার অ্যান্সার হয়তো অপশানে নেই, অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান ডি। ম্যানোমিটার গ্যাসের গতিবেগ জানো তোমরা, আর এদিকে থার্মোমিটার মানে আমাদের তাপমাত্রা। গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহার করা হয়, অবশ্যই গোয়েন্দা বিভাগে কিন্তু এক্স রে বা এক্স রশ্মিটা কিন্তু ইউজ করা হয়ে থাকে। তারপর বলছে দেখো একটা নির্দিষ্ট কোড লাইনকে আজকে লেখা হচ্ছে 62, তো আজকের দেখো এ মানে কত 1, এস মানে কত 19, কে মানে কত 11, তো এর মানে টোটাল করলে কত আসছে, এটা টোটাল করলে কত হচ্ছে দেখো, তাহলে 11, এটা সরি, তাহলে দেখো 20 আর 11 হচ্ছে 31, কিন্তু অ্যান্সারে দেওয়া আছে 62, তো একটুখানি ভাবলেই তো বোঝা যাচ্ছে যে এর সঙ্গে দ্বিগুণ করলেই 62 হয়ে যাচ্ছে, কি এর সঙ্গে 2 গুণ করলেই কত হয়ে যাচ্ছে 62 আসছে। ঠিক সিমিলারলি পরেরটাও দেখো, বি মানে 2, ওয়াই মানে 25, ই মানে 5, কত হচ্ছে 25 আর 5 30 আর 2 32, তো 32 না লিখে তার ডবল লিখছে 64, ক্লিয়ার। তাহলে এটাও সেইভাবে ক্রাইকেও সেইভাবে লিখতে হবে, সি মানে 3, আর মানে কত দাদা, আর মানে 18, ওয়াই মানে 25, তো যোগ করো, তাহলে 18 আর 3 21, 21 আর 25 কত হয় 46, তাহলে তারও যে ডবল সেটাই হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, বাড়ি থেকে শুরু করে ভবেশ উত্তর দিকে প্রথমে কী করলো 12 মিটার গেল, ভবেশ প্রথমে উত্তর দিকে গেল, এটা মনে করো 12 মিটার গেল, তিনি ডান দিকে ঘুরলেন 27 মিটার, এর ডান দিক কোনটা এই দিকে 27 মিটার গেল, ভেরি গুড। এবার কি বলছে তারপরে আবার ডান দিক ঘুরলেন 12, তাহলে 12 মানে কি সমান সমান চলে আসলো কিন্তু 12 মিটার হাঁটলেন, তারপরে তিনি আবার বাম দিক, তাহলে এই দিকে যখন আছেন এর বাম দিক কোনটা, এই সাইডটা হয়ে গেল বাম দিকে গিয়ে আবার 9 মিটার হাঁটলেন। এবার বলছে বাড়ির থেকে তার দূরত্ব কত, তাহলে দেখো ভবেশ কিন্তু এইদিকে মিলে গেছে মানে সোজানো হয়ে গেছে, তাহলে এইটুকু দূরত্ব কত 27, আর এইটুকু কত 9, আর কোন দিকটা কি আছে ইস্ট, এটা মানে পূর্ব দিকে তাকিয়ে আছে, এটা কত দূরত্ব টোটাল তাহলে 36, 27 9, এই 36 মিটার পূর্ব অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার
এ কিন্তু যেটা রয়েছে অ্যান্সারে এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এরা দেখো মোস্ট কে বি এ লিখছে, বিন কে কি, কিছুই না, জাস্ট এই জন্য মানটাকে ইনপুট করা শিখতে হবে। এম মানে কত 13, আর ও মানে কত 15, এস মানে কত 19, টি মানে কত 20। তো এখান থেকে বি এ কীভাবে তোমরা নিয়ে আসতে পারে, কীভাবে করেছে দেখে নাও। এই প্রথম দুটো ডিফারেন্স কত 2, 2 মানে হচ্ছে বি। এই দুটো ডিফারেন্স কত 1, 1 মানে কত এ, তাহলে বি এ। সিমিলারলি পরেরটাও তাই করবো এবার। বি মানে 2, তারপরে 5, তারপরে 5, তারপরে কত 14। 2 আর 5 ডিফারেন্স কত 3, 5 আর 14 ডিফারেন্স কত 9। তাহলে 3 মানে সি, 9 মানে আই, অ্যান্সার হয়ে যাবে সি আই। অপশান যেটা দেখতে পাচ্ছি আমরা কিছু রয়েছে বিতে রয়েছে। নেক্সট, থাইরয়েডের দ্বারা বিপাকের সমস্যা করে, যদি থাইরয়েড দ্বারা অ্যান্সার হবে কিন্তু ক্ষুদ্রান্তকে প্রভাবিত করে, অপশন এ। নেক্সট দেখে নেব, কোন শিল্পে জলদূষণ বেশি ঘটে, এখানে কিন্তু অ্যান্সার অপশান এ এবং বি দুটোই হবে, চর্মশিল্প এবং কাগজ শিল্পে। সোলার সিস্টেমের আবিষ্কারককে, সোলার সিস্টেম মানে কি বলতো, সোলার সিস্টেম মানে কিন্তু এটা হবে না যে আমরা সোলারের যে আলো পাই ওটা না। সোলার সিস্টেম বলতে এখানে সৌরজগতের যে বিষয়টা প্রথম কিন্তু নিয়ে এসেছিল কি কপারনিকাস, ওই জন্য কিন্তু তাকে পাগলা আখ্যা দেওয়া হয়েছিল, তাকে পুড়িয়েও দেওয়া হচ্ছিল, ঠিক আছে। সেই সব কাহিনী কিন্তু ইতিহাসে তোমরা পেয়েছো, সেটাই হচ্ছে কপারনিকাস প্রথম বলেছিল অঙ্গকোষে আর কি। তারপরে তো গ্যালিলিও প্রমাণ করে। 42 বলছে দেখো, বিবৃতি কিছু এইচ হলো আর, তাহলে কিছু এইচের সঙ্গে আর এর সম্পর্ক রয়েছে। আবার বলছে কোনো পি এইচ নয়, তাহলে পির সঙ্গে কোনোভাবে এইচের কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু আর এর সঙ্গে থাকতেও পারে নাও পারে, থাকতেও পারে আবার নাও পারে সেই সম্পর্কটা, ঠিক আছে। দেখো তাহলে দেখো কিছু পি হলো এইচ না, প্রথমেই তো বলে দিয়েছে এইচের সঙ্গে পি এর কোনো সম্পর্ক নেই, কিছু আর পি নয়, তাই দেখো কিছু আর পি নয়, আবার হতেও পারে আর একদম কোনো পি আর এর সঙ্গে সম্পর্ক নাও হতে পারে। যখন দেখছি একটা ফুল নেগেটিভ চলে এলো, তাহলে পরের যোগদানটা যদি হয় আসে, যে হয় হতেও পারে নাও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সেটাই অ্যান্সার নেবে, অপশান 2 অ্যান্সার এটার। এই জন্য শুধুমাত্র উপসংখ্যার 2 অনুসরণ করে, এটা কিন্তু মাথায় রাখবে। প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি সংখ্যার বিনিময় করতে হবে, তো এটা আমার জানা আছে, এটা দেখবে তোমার অপশান টেস্ট করে দেখে নেবে। 3 এবং 9 হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 3-এর জায়গায় 9 বসাও, 9-এর জায়গায় 3 বসাও, দেখো অ্যান্সার চলে আসবে। এটা অনেকে বুঝতে পারো না, সুন্দর করে বুঝবে, একদম সিম্পল সিস্টেম। কি বলেছে দেখো, গুণ মানে যে আই ইন্টু জে, ইন্টু মানে কি, তাই কি সম্পর্ক আই জে এর মা। তো এইরকম পড়ার টাইম নেই, ডাইরেক্টলি কী করবে, যেটা অ্যান্সার চেয়ে যে কিউ ভাগ এক্স, তো ভাগের জায়গায় চলে যাও এই লাইনটাই। তো এই আয়ের জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি কিউ, এখানে আয়ের জায়গায় কিউ, আর এখানে জের জায়গায় কে ভাগ জে, জের জায়গায় কে রয়েছে এক্স, তাহলে আমরা এখানে ধরবো কি কিউ এক্স এর বোন, ঠিক আছে। এইটা নেওয়া লিখে কী বললাম, কিউ ভাগ এক্স আছে মানে এখানে যেটা আছে আমরা সেখানে কিউ আর এক্স ভেবে নিলাম, তাহলে কী হয়ে গেল কিউ এক্স এর বোন, তাহলে কিউ হয়ে গেল কিন্তু এক্স এর বোন। মাথা ঠান্ডা করে বুঝবে, হয়ে যাবে। কে আমাকে পেইড বাজে বলছিলেন যে হচ্ছে বুঝতে পারেনি, সে কিন্তু দেখে নিও। তারপরে এবার এই দুটো গেল, তো তারপরে কিন্তু আবার এক্স আর ওয়াইয়ের সঙ্গে সম্পর্ক দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে পেলাম কিউ এক্স এর বোন, তাহলে বোন আমরা দেখো বোন মানে ছোট্ট একটা মাইনাস দেবো মাথায়, আর প্লাস দেবো কী বোঝাতে, পুরুষ বোঝাতে, ঠিক আছে। আর বড় সমান সমান চিহ্ন মানে ভাই বোনের সম্পর্ক, বড় প্লাস মানে স্বামী স্ত্রীর সম্পর্ক, আর আগের জেনারেশন আগে লিখবো, পরের জেনারেশন পরে লিখবো, সিম্পল এইটুকু মাথায় রাখো, ক্লিয়ার করে দেবো। তাহলে এক্স আসলো, বেশ। এবার এক্স আর ওয়াইয়ের ভিতরে প্লাস রয়েছে, প্লাস মানে কি এর জায়গায় এক্স লিখবো, জের জায়গায় কী লিখবো প্লাস লিখবো, ঠিক আছে। ওয়াইয়ের জায়গায় সরি, তাহলে কি জের জায়গায় ওয়াই লিখবো, তাহলে এক্স ওয়াইয়ের স্বামী, তাহলে এক্স কার স্বামী, এক্স কিন্তু ওয়াইয়ের স্বামী, ওয়াইয়ের স্বামী, তাহলে এক্স কিন্তু ছেলে আর ওয়াই কিন্তু মাইনাস মানে মেয়ে, যেহেতু স্বামী, তাহলে স্বামী স্ত্রীরা, এরা দুটো কি স্বামী স্ত্রীর সম্পর্ক, আর এটা ভাই বোনের সম্পর্ক, তাই সমান সমান দিলাম, ওকে। এবার দেখো বলছে এই দুটো গেল, এবার এই দুটো আসো, ওয়াই ইন্টু জেড, ইন্টু মানে কি আই জে এর মা, তার মানে কি এখানে কি বললো ওয়াই জেড এর মা, এখানে ওয়াই দাও আর এখানে জেড দাও, তাহলে কী হয়েছে ওয়াই জেড এর মা, তাহলে ওয়াই জেডের মা কি, ওয়াই কি বলছে আবার জেডের মা, ওকে সরি ওয়াই জেডের মা। আবার দেখে নাও ওয়াই জেড, তাহলে ওয়াই জেডের মা, তাহলে ওয়াই যে জেডের মা হয়, তাহলে ওয়াই জেড পরের জেনারেশন, তো লিখলাম এটা। অ্যান্সার কি চাইছে এবার, বলছে জেডের সাথে কিউ কীভাবে সম্পর্কিত, জেডের সাথে কিউ সম্পর্কিত কীভাবে, বাবার বোন, দেখো জেডের কী হয়, জেডের বাবা হচ্ছে এক্স আর মা হচ্ছে ওয়াই, তাহলে বাবার বোনকে কিউ, তাহলে বাবার বোন যদি কিউ হয় তাহলে অ্যান্সার কী হয়ে যাবে পিসি, তো অপশানে পিসি নেই, বাবার বোনই দেওয়া আছে, অপশান বি হয়ে যায় অ্যান্সার।
তারপরে দেখো বলছে 12 বছর আগে অনিল ও বিশুর বয়সের রেশিও ছিল। তো এইখানে যদি আমরা ধরি যে এইখানে আছো, এইখান থেকে 12 বছর আগে, তাহলে এটা বর্তমান থেকে 12 বছর আগে। ওকে, এই রেশিওটা ছিল কত? 5:12। ওকে, আবার এই বর্তমান থেকে 8 বছর পরে রেশিও বলছে 10:7, সরি 17। তাহলে এই যে ডিফারেন্সটা কিন্তু সেম থাকবে, এরও 12 বছরের গ্যাপ, মানে 8 বছর পরের থেকে 12 বছর আগে পর্যন্ত এরও টোটাল কত বছরের গ্যাপ? টোটাল কিন্তু 20 বছরের গ্যাপ। তাহলে এ পাশে টোটাল 20 বছরের গ্যাপ, মানে এই যে গ্যাপটা অনুপাতের গ্যাপও সেম আনতে হবে। সেম না থাকলে সেম করে নিতে হয়, কী হবে তোমরা সবাই জানো। তো এখানে দেখো দেখতে পাচ্ছি এও 5 যোগ হয়েছে, এও 5 যোগ হয়েছে। তাহলে বলতে পারি আমরা যে 5 মানেই গ্যাপ, অ্যাকচুয়ালি গ্যাপ সেটা 20। তাহলে 5 মানেই অনুপাতের 5 মানেই সেটা অ্যাকচুয়ালি 20। তাহলে কত গুণ বেশি? অনুপাতের থেকে 4 5 20, মানে 4 গুণ বেশি। যাদের বিশু ওর অনিলের বর্তমান চেষ্টা। যাই হোক, আগে 12 বছর আগে বয়স কত ছিল? 4 5 20 ছিল, ইস্টু এদিকে 4 12 48 ছিল। এটা কি 12 বছর আগে। তাহলে বর্তমানে চেয়েছে মানে কি আবার 12 যোগ করতে হবে। 12 করে যোগ করে দাও, এখানে আসছে 32, এটা আসলো বাবা 60। তাহলে কত দিয়ে কাটাকুটি যাবে? 4 দিয়ে যাবে, 4 8 32, 4 15 60, 8:15 অ্যান্সার অপশান সিতে যেটা রয়েছে। নেক্সট 46 নম্বর দাগ। দিলীপ একটি রেডিও কেনে প্রকৃত মূল্য 3/4 দামে ও পরে সেই রেডিওটি বিক্রি করে আসল মূল্যের 20% বেশি দামে। তার মানে কি 3/4 দামে সে কিনেছে। তাহলে আসল মূল্য 4 আর এখন কত বিক্রি করছে? 3। ব্যাস, এখানেই কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসবে। আসল মূল্যের 20% বেশি দামে কিন্তু সে করেছে, তাহলে তার লভ্যাংশ কত? তাহলে এখানে আমরা যেহেতু পার্সেন্টেজ আছে, 4কে তুমি 400 ধরো, আর সে কিনলো ক টাকায়? 300 টাকায়। ঠিক আছে, কারণ 400 3/4 মানে কত আসবে? 300 টাকায় আসবে, মাথায় রাখবে এগুলো। তো 300 টাকায়। এরা বলছে আসল মূল্যের 20% বেশি দাম। তাহলে 400-এর 20% বেশি দাম মানে কত? 480 টাকা। কারণ 400-এর 20% মানে কত? 80 টাকা হবে। তাই 480 টাকায় সে বিক্রি করে। লভ্যাংশ কত হলো? সে 300 টাকায় কিনেছিল, তাই 300 টাকায় কিনে সে 480 টাকায় যখন বিক্রি করছে, তার মানে 180 টাকা লাভ করছে। 100-এ কত লাভ করবে? 2 শূন্য আউট করে দাও, 3 দিয়ে কাটলে 318, একটা শূন্য আছে, 60% হয়ে যাবে অ্যান্সার অপশন নাম্বার যেটা দেখতে পাচ্ছি সিতে রয়েছে। নেক্সট, একজন খেলোয়াড় 10টি ম্যাচের খেলার পর 11তম ইনিংসে 108 রান করলো। তাহলে 11তম ইনিংসে কী করলো? 108 রান করে ফেলেছে। ভেরি গুড। তারপরে বলছে কি খেলোয়াড়টির গড় রান 6 রান বেড়ে গেছে। 108 রান করেছে বলে কি 11তম ইনিংসের পরে 6 রান করে এক্সট্রা বেড়ে গেল। তাহলে 6 11 কত হবে? 66। তার মানে আমরা বলতে পারি 10তম ইনিংস পর্যন্ত যত গড় ছিল সেই গড়ের থেকে 66 রান এক্সট্রা করেছে বলেই কিন্তু প্রত্যেকের 6 করে আবার গড় বেড়ে গেছে। মানে কি 11 ইনিংসেই গড় 6 বেড়ে গেল। তাহলে 66 যদি আমি বাদ দিই, তাহলে আমরা 10তম ইনিংসের পর কত গড় ছিল সেটা পেয়ে যাব। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 6 কয় দাও 8, 2 দাও, 6 কয় দাও 10, 4 দাও, তাহলে 42 ছিল। তাহলে 42 10তম ইনিংসের পর 42 করে কিন্তু রান রেট বা গড় ছিল। এবারে বলেছে কি 11তম ইনিংসের পর, তাহলে 11তম ইনিংসের পর তো 6 রান করে গড় বেড়ে গেছে। তাহলে 42 যোগ 6 মানে 11তম ইনিংসের পর গড় রান 48, অপশন নাম্বার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এটা জাস্ট গুণ করবে, অ্যান্সার বেরিয়ে আসবে। পয়েন্ট টু যদি আমি গুণ করি কত আসে? পয়েন্ট টু গুণ করলে 1 টাকা দশমিক, 1 টাকা 2 টাকা দশমিক হয়ে যাবে, 2 2 4, 0.04 লিখবো আমরা। তারপরে দেখো গুণ করো 2 2 4, কিন্তু এর দুটো ওর দুটো 4 টাকা দশমিক, 1 2 3 আর 4 রয়েছে 4 টাকা দশমিক, 4 টাকা দশমিক। এবার দেখো এখানে যোগ করো, একে যোগ করলে কত আসবে? 4 0 4 0 পয়েন্ট। ওকে, এবার এখান থেকে বলছে কি যে কি এটা বিয়োগ করতে হবে। তাহলে 4 2 8, আর এর 2 টাকা দশমিক, এটা 3 টাকা টোটাল, তাহলে কিন্তু 4 2 8, তাহলে 0.008, 3 টাকা দশমিক করলাম। এটা মাইনাস আছে, মাইনাস করো, এখানে 4 চলে আসলো, 0 ধরে নাও। 8 আর কয় দাও 10, 8 আর 2 10 রইলো, হাতে 1 রয়েছে, 1 মানে 3। ওকে, আর কিছু নেই, 0, তাহলে 0.0324, এটা উপরে কিন্তু এসছে। তাহলে 0.0324 ডিভাইডেড বাই 0.36, এটা যদি করো তোমার অ্যান্সার কত আসবে? অ্যান্সার কিন্তু দেখো, একটা সিম্পল লজিক, এটা যদি কাটো তাহলে এখানে কত আসবে? 4টে শূন্য দিয়ে দাও, 4টে শূন্য, এটা যদি করো এরপরে 100, এই 100 আর এখানে 2 শূন্য কেটে গেল, তাহলে 36 দিকে কাটলে কত হয়? 9 হয়। তো 9/100 তোমার পড়ে রইল, 9/100 2 টাকা দশমিক হবে, তাহলে 0.09 হবে অ্যান্সার অপশান বিতে যেটা রয়েছে।
সিম্পল অঙ্ক এগুলো, সরল অঙ্ক মাথা ঠান্ডা করে করতে হবে, একটু ক্যালকুলেশন ভুল হলেই ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই অঙ্কটা কীভাবে করবে, এক স্থির জলে একটা নৌকার গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের অনুকূলে নৌকাটি 40 কিলোমিটার গিয়ে পুনরায় আসে, মোট 6 ঘন্টা স্রোতের গতিবেগ কত? সিম্পল লিখতে হবে, স্রোতের বেগ যদি এক্স ধরো, তাহলে অনুকূল পেতে গেলে কী করবে, যে স্থির, দেখো এখান থেকে কী করবে, সময়টাকে তুমি 6 আনতে হবে যোগ করে, তাহলে ডিস্টেন্স কত 40, আর অনুকূলের বেগ কত আমরা জানি না, অনুকূলের বেগ যদি আমরা স্রোতের বেগ এক্স ধরি, তাহলে অনুকূলের বেগ কত হবে, স্থির 15 প্লাস এক্স, ওকে। এই প্লাস বলছে প্রতিকূলও তো সেই 40ই ফিরবে, 40/15 মানে স্থির মাইনাস এক্স ধরেছিলাম স্রোত, স্থির মাইনাস স্রোত করলে প্রতিকূল পেয়ে গেলাম। আর এদের যে সময়টা আসবে ডিস্টেন্স গতিবেগ দিয়ে ভাগ করে যে সময়টা যোগফল, সেটা বলেছে নাকি 6 ঘন্টা। এবার এটাকে কিন্তু এইটুকু করে কিন্তু আর কিছু করবে না, টাইম সাপেক্ষ হয়ে যাবে। এরপরে তোমার যে কাজটা হবে সেই কাজটা কিন্তু আমি একটু বলে দিই, মাথা ঠান্ডা করে নেবে। সেটা কি দেখে নাও, সেটা হচ্ছে কি অপশান টেস্ট। তাহলে এখানে দেখো, আমি যে এখানে অ্যান্সার কিন্তু ভগ্নাংশে নেই, প্রথম কথা মাথার আগে ভগ্নাংশে অ্যান্সার নেই, তাহলে কি ভগ্নাংশে আমার নেওয়া যাবে না। তো 1 যদি হয় তাহলে 15 1 16, 16/40কে ভাগ করা যায় না, তাহলে 1 আনসার হতেই পারে না, কারণ ভাগ যেতে হবে, কারণ এখানে কিন্তু ভগ্নাংশে নেই, 6 কিন্তু এমনি আছে। তা 2 যদি দিই, 15 আর 2 17 ভাগ যাবে না, এটা অ্যান্সার হতে পারে না। 3 দিলে 15 আর 3 কত হয় 18, 18 ভাগ যায় না, তাহলে আমরা বলতে পারি অপশান ডিতে একবার রয়েছে 5 আছে। দেখো এইবার 15 আর 5 মানে 20 যদি অনুকূল হয়, তাহলে 20 দুগুণে 40, 2 লাগলো তোমার টাইম, তাহলে এক্সের জায়গায় 5 ধরছি আমরা, যদি হয় তাহলে প্রতিকূল কত হয়ে গেলো 10, 10 দিয়ে যদি ভাগ করি কত 4। এবার দেখো অনুকূলে 2 ঘন্টা লেগেছে আর প্রতিকূলে আসতে 4 ঘন্টা, টোটাল সময় 6 ঘন্টা, এরকম না বলো, তাহলে আমরা বলতে পারি অপশান ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক এইভাবেই করো পরীক্ষার সময়, নাহলে কিন্তু টাইমটা ভাই লেগে যাবে। 50 দাগ রয়েছে, নিম্নোক্ত কোন ক্রিকেটারকে মিস্টার ইনক্রেডিবল আখ্যা দেওয়া হয়েছে? এটা কিন্তু বেন স্টোকসের অ্যান্সার, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন। ইরানি কাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। যে ইরানি কাপ 2024 চ্যাম্পিয়ন হয়েছে সম্প্রতি কোন দল? এটা অ্যান্সার হচ্ছে অপশন বি, মুম্বাই দল কিন্তু হয়েছে। দাক্ষিণাত্যের প্রথম মুসলিম আক্রমণ, দেখো কি দাক্ষিণাত্যের প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে হয়েছিল? অপশন অনুযায়ী হয়েছিল কিন্তু জালালউদ্দিন খালজি। নেক্সট দেখে নেব, 5 বন্ধু কি রয়েছে? অ্যালেক্স, বেন, ক্রিস, ডেভিড এবং এমা কেন্দ্রের দিকে মুখ করে, তাহলে একটা কেন্দ্রের দিকে মুখ করেছে মানে একটা বৃত্ত আঁকো। তো 5 জন, কয়জন বলেছে এখানে? 5 জন, ভেরি গুড। 5 জন মানে 1, এটা কেন্দ্র মনে করো, 2 3 4 আর এই 5, ওকে 5 জন আছে। তো এখানে বলছে প্রথমে দেখো অ্যালেক্স বেনের ডান দিকে বসে আছে, তাহলে অ্যালেক্স কি বেন যদি এইখানে হয়, তাহলে অ্যালেক্স তার ডান দিকে বসে আছে, মানে এই জায়গাটায় অ্যালেক্স আছে। ঠিক আছে, কি আসলো? অ্যালেক্স বেনের ডান দিকে বসে আছে, তাই করলাম। অ্যালেক্স ক্রিস বা ডেভিডের পাশে বসে নেই, তাহলে অ্যালেক্স ক্রিস বা তাহলে এখানটা পাশে মানে এই জায়গাটায় কিন্তু অ্যালেক্স বা ক্রিস নেই। ঠিক আছে, অ্যালেক্স তো বসে গেছে, তাহলে অ্যালেক্স ক্রিস বা হয় ক্রিস আর কি ডেভিড এই পাশে আছে, তাহলে বাকি কে আছে? এমা। তার মানে বলতে পারি যে ডেভিডের, তাহলে কি ডেভিড আর ক্রিসের পাশে নেই, মানে নিশ্চয়ই এমার পাশে সে আছে। আর দুটো আছে এবার, এবার দেখো চলে আসো কি বলছে, ডেভিড এমার অবিলম্বে ডান দিকে, তাহলে এর ডান দিকে ডেভিড রয়েছে, এমার ডান দিক, তো এমার ডান দিকটা এইটা, তো ডেভিড এইখানে আছে, তাহলে বাকি আছে কি ক্রিস, তাহলে ক্রিস কিন্তু এখানে আছে। ক্লিয়ার? এবার তুমি অ্যান্সার করো, যেটা অ্যান্সার চাইছে ঝটকা মেরে করে দাও। বলছে ক্রিসের অবিলম্বে ডান দিকে, মানে ক্রিসের একদম ডান দিকে কে? তাহলে ক্রিসের একদম ডান দিকে কে রয়েছে? বেন রয়েছে, যেটা অপশান ডিতে রয়েছে, বেন। ওকে, নেক্সট 54 নম্বর দাগ বলছে একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ফোর্সকে লেখা হচ্ছে, এত গেমকে এত, খুব সুন্দর এটা আছে। তো এটা কী হবে বলো তো, যে প্রত্যেকটা কমন থেকে নিতে হবে। এবার দেখো সি এর অ্যান্সার দেখো, সি কিন্তু একটাতেই দেখতে পাচ্ছি সি, তাহলে আমার কী করা উচিত? FORCE, তাহলে FOR আর ইর মানটা আউট করতে হবে। তাহলে দেখো FOR এখানে কমন পাচ্ছে 3টে, তাহলে এখানেও কমন পাচ্ছে 3টে, তাহলে এর মধ্যে থেকে কোনটা কোনটা কমন সেটা আউট করো। তাহলে দেখো এরও 0 আছে, আউট করব, এরও 0 আছে, আউট করবো, এর 8 আছে, আউট করব, এরও 8 আছে, আউট করব, এরও 5 আছে, আউট করব, এরও 5 আছে, আউট করলাম। এইবার দেখো তাহলে পরে রয়েছে কি 3, না হয় 2 হয়ে যাবে কিন্তু ই এর মান, সি এর মান, তাহলে ইর মানটা দেখো এখান থেকে আমরা পেয়ে যাবো। গেমসের মধ্যে দেখো কি রয়েছে, ই আছে, তাহলে ই এখানেও দেখো ইয়ের মানটা কোনটা হতে পারে? কমন পার্ট 2, তাহলে এই 2টা কিন্তু ইয়ের মান আছে। তাহলে ই চলে গেল, ফর চলে গেল, রইল বাকি সি। সি এর ভ্যালু তার মানে কত পড়েছে? 3, এই অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। খুব সুন্দর রিজনিং এগুলো। তারপর দেখো 55টাকে আমরা দেখে নেব। 55-এ কী বলছে?
8টি বন্ধু রয়েছে সমান দিকে তাকিয়ে আছে বা উত্তর দিকে। আর B6 হলো B1-এর ডান দিকে পঞ্চম, তাহলে এইখানে যদি B6 হয়, এখানে মনে করো B6 আছে, B6 যদি এইখানে হয়, বলছে B6 হলো B1-এর ডান দিকে পঞ্চম, সরি তাহলে B1টা এখানে দাও, তো ডান দিকে পঞ্চম মানে 1 2 3 4 5, এইখানে কে আছে এখানে, এখানে কিন্তু B6 আছে। ঠিক আছে, একটু ছোটো করে লিখে যদি এদিক ওদিক হয়ে যায় আবার, তাহলে এখানে আছে B1, পঞ্চম স্থানে কে রয়েছে B6 ডান দিকে 1 2 3 4, আর পঞ্চম স্থানে কে রয়েছে B6 কিন্তু রয়েছে। ব্যাস পেয়ে গেলাম পঞ্চম স্থানে B6। তারপর বলছে B4 হলো B5-এর ডান দিকে, তো B1 আর B6-এর ভিতরে কোনো সম্পর্ক পেলাম না, তো এই লাইনটা স্কিপ করে যাচ্ছি, পরে আসছি। B5 হলো B1-এর অবিলম্বের ডান দিকে, তাহলে B1-এর ডান দিকে অবিলম্বে মানে একদম পাশে, তাহলে B5 এইখানে আছে। এবার তুমি এখান থেকে B5-এর সঙ্গে সম্পর্ক B4-এর ছিল, দেখো B4 হলো B5-এর ডান দিকে, তাহলে B4 হলো B5-এর ডান দিকে পঞ্চম, তাহলে ডান দিকে পঞ্চম মানে কি 1 2 3 4, আর নিশ্চয়ই এর পরে হবে 5, তাহলে 5 নম্বরে B4, কী বলেছে B4। বেশ, তাহলে B4 হলো B5-এর ডান দিকের পঞ্চম, পেয়ে গেলাম, তাহলে এই লাইনটাও ক্লিয়ার করে ফেললাম। এবার পরের লাইনে আসো, B4 এর বাম দিকে B8 তৃতীয় স্থানে, তাহলে B4 এর বাম দিকে তৃতীয় স্থানে 1 2 3, এটা কি আছে B8 আছে। ভেরি গুড, পেয়ে গেলাম যে কি B8, B4 এর বাম দিকে B8 তৃতীয় পেলাম। ঠিক আছে, B2 হলো B7-এর ডান দিকে তৃতীয়, তো B7 আর 2 এর সম্পর্ক এখানে নেই, তো এটা আমরা এখন করতে পারছি না আপাতত। তারপরটা পুরো B7 হলো B1-এর নিকটবর্তী প্রতিবেশী, তাহলে B1-এর নিকটবর্তী তো P5 আছে এদিকে, তাহলে নিকটবর্তী একমাত্র এই পাশটা ফাঁকা, তাহলে B7 নিশ্চয়ই এইখানে আছে। ক্লিয়ার করতে পারছি? এইবার দেখো কি বলছে, তাহলে দুটো ফাঁকা পড়ে আছে, এইবার কিন্তু এবার রিলেট করো যে B2 B7-এর ডান দিকের তৃতীয়, তো ডান দিকের তৃতীয় মানে কি এই জায়গাটা ফাঁকা আছে দেখো, তাহলে এইখানে তৃতীয় 1 2 3, তৃতীয় এখানে হয়ে গেল। এবার বাকি কে আছে দেখো, B1 নিয়েছো, 2 নিয়েছো, B3 বাবুটা কিন্তু পড়ে আছে। তো B1-এর অবিলম্বে বাম দিকে, তাহলে B1-এর অবিলম্বে বাম দিকে কে আছে, অপশান B7, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এগুলো খুব সোজা থাকে, একটু মাথা ঠান্ডা করে করতে বলে টাইমও লাগবে না, এর জন্য বাড়িতে প্রচুর প্র্যাকটিস করতে, পরীক্ষা হলে গিয়ে যদি প্র্যাকটিস করতে যাও তাহলে কিন্তু টাইম শেষ, ঘন্টা শেষ, সব পারবে অ্যান্সার করতে, কিন্তু আগেই তোমার কোনো লাভ হবে না। নিম্নলিখিত প্রদত্ত প্রশ্ন সিরিজে অনুপস্থিত সংখ্যাটা নির্ণয় করো, তো 142 থেকে 150 ডিফারেন্সটা বের করার চেষ্টা করি। 142 থেকে 150 ডিফারেন্স যদি করি কত আসছে দেখো, 42-এর কয় দাও, তাহলে 8 চলে এলো ওদিকে, তাহলে 8 এলো, কত এলো 8, আর 150 থেকে 123-এর ডিফারেন্স করলে আসছে কত 27, তারপরে দেখো 123 থেকে 187 যদি ডিফারেন্স করি কত আসছে দেখো 64 আসছে, কত আসছে 64, তো আমরা কিন্তু বুঝে গেছি। তারপরে দেখো কত আসবে 125 ডিফারেন্স আসবে, আমরা কিন্তু বুঝে যাচ্ছি ডিফারেন্স। তাহলে এইবার একটা জিনিস ভাবো যে ডিফারেন্স কত, 8 মানে কি 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব, তারপর নিশ্চয়ই 6-এর কিউবের ডিফারেন্স আনতে হবে। কিন্তু 62 থেকে তো 6-এর কিউব মানে 216, 62 থেকে তো 216 বাদ দিলে আর মানে ডিফারেন্স 62 থেকে 216 তো বাদ দেওয়া যায় না, তার মানে ডিফারেন্সটা কী করতে হবে এক্ষেত্রে কিন্তু যোগ করে দিতে হবে, তবেই ডিফারেন্সটা আমি 216 আনতে পারি। তাহলে 62 প্লাস 216 করে দাও, তবেই আমি ডিফারেন্সটা পেয়ে যাবো। তাহলে অ্যান্সার কত আসছে 6 আর 2 8, আর এদিকে 6 আর 1 7, তাহলে 278 কিন্তু অ্যান্সার হয়ে যাবে, যেটা অপশান নাম্বার কত আছে দেখে নিই, অপশান সিতে রয়েছে। ক্লিয়ার, অপশান সিতে রয়েছে। নেক্সট, অ্যান্টোনিম অফ গ্রেসফুল, তো গ্রেসফুল মানে জানো সম্মানজনক একটা বিষয় বলছে, পোলাইট ভদ্র, রিফাইন্ড মানে ওই টাইপের আসবে, ডিগনিফাইড মানে কিন্তু মর্যাদা মানে পদমর্যাদাপূর্ণ, অ্যান্সার কিন্তু হয়ে যাবে ওয়াকওয়ার্ড হয়ে যাবে, যেহেতু তোমার অ্যান্টোনিম চেয়েছে। নেক্সট, ভারতের কোথায় প্রথম গাধা সংরক্ষণ পার্ক তৈরি হয়েছে, এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, লে, লাদাখে লে শহরে তৈরি হয়েছে। বরাহমিহির কে ছিলেন, তোমরা সবাই জানো একজন কি জ্যোতির্বিদ ছিলেন ইনি কিন্তু বরাহমিহির। আর 60 নম্বর দাগে রয়েছে অসীমা কোনো একটি পরীক্ষায় 30% নাম্বার পায়, তো 30% নাম্বার পেলো, ওই 40 নম্বরের জন্য ব্যর্থ হলো, তাহলে আরও 40 ওকে পেতে হতো, পার্সেন্টেজ যাবে 30, ওকে 40 নম্বর পেতে হতো তবেই 5 নম্বর পেত। আবার বলছে 42% যখন নাম্বার পেয়েছে ন্যূনতম 5 নম্বরের থেকে, তখন বেশি পেয়েছে 32, তাহলে 32 মাইনাস করলেই তো আমরা কী পেয়ে যাবো, তাহলে 5 নম্বরটা পেয়ে যাবো। আর এখান থেকে তোমরা ক্যালকুলেশন করো,
তো দেখো এখানে একটা সিম্পল লজিক বুঝতে পারবে তোমরা। তো এখানে যদি বিয়োগ করো তাহলে 30 আর 40 42-এর ডিফারেন্স কত আসছে? 30 আর 42-এর ডিফারেন্স কিন্তু এখানে চলে আসছে কত? 12% ডিফারেন্স। আর এখানে দেখো চিহ্নে পরিবর্তন হয়ে যায়, এটাও কিন্তু যোগ হয়ে যায়। ঠিক আছে, 30 থেকে 42-এর ডিফারেন্স কত হচ্ছে? 12। আর এই +40 থেকে -32-এর দূরত্ব কত? -32 দূরত্ব কিন্তু বা চিহ্নের পরিবর্তন যদি বুঝে আসে যে প্লাস হয়ে যায়, তাহলে সমান সমান কত হয়ে যাচ্ছে এখানে? 40 আর 32 72 হয়ে গেল। ঠিক আছে, তো পার্সেন্ট এই টাইপের অঙ্ক যদি মনে না থাকে কোনো কিছু, এইটুকু মধ্যে রাখবে যে পার্সেন্টেজগুলো বিয়োগ হয় আর সংখ্যা মানগুলো যোগ হয়। তাই করলাম। তো 1% সমান সমান কত আসছে? 1% সমান সমান দেখো আসছে 6 12 72, তো 6 1% সমান সমান 6। ক্লিয়ার? অ্যান্সার কি চাইছে? সর্বোচ্চ নাম্বার কত? সর্বোচ্চ নাম্বার কত পার্সেন্ট হয়? 100% হয়। তাহলে 1% সমান যদি 6 হয়, তো 100% মানে সর্বোচ্চ মান 600 নম্বরে পরীক্ষা হয়েছে। অপশান নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, তো 100টি দাগ তোমার 2-1টা যদিও বা থাকে মাঝে মধ্যে ত্রিকোণমিতি থেকে, তো সেখান থেকে এরকম টাইপই থাকবে, একদম সোজা আছে। তো sin x সমান সমান 4/5। তোমাকে জানতে হবে কি যে x এর ভ্যালুটা, x এর ভ্যালু কী করে পাবো? আর sin থিটা যদি ধরি, তো sin মানে কি জানি আমরা? sin মানে কিন্তু আমরা জানি কি, sin মানে জানি কি ভূমি বাই লম্ব। কি জানি? sin মানে লম্ব বাই ভূমি মানে হয়ে যায় ওটা, ভূমি বাই লম্ব জানি আমরা, ভূমি বাই লম্ব, তাই তো? না লম্ব বাই অতি? লম্ব বাই অতি, সরি। তো এক্ষেত্রে সাইন মানে কি এটা মাথায় রাখতে হবে তোমাদের একটু, যে ট্যান মানে কত কি হয় সেগুলো একটু জানতে হবে, না হলে কিন্তু এগুলো পারা যায় না। তো দেখো ট্যান মানে কি জানি? ট্যান মানে লম্ব বাই বেস, লম্ব বাই ভূমি। ঠিক আছে, আর এদিকে ট্যান গেল লম্ব বাই ভূমি, আর সাইন মানে কি হয়ে যায়? সাইন মানে কিন্তু হয়ে যায় লম্ব বাই অতিভুজ। কি? লম্ব বাই অতিভুজ। তো এখানে সেটা সমান সমান বলছে 4 আর 5, তাহলে লম্বের মান 4 আর অতিভুজের মান হচ্ছে কি 5। তাহলে সেক, সেক মানে কি? সেক মানে কিন্তু তোমাকে জানতে হবে যে অতিভুজ বাই কি? অতিভুজ বাই ভূমি। কি? অতি বাই ভূমি। অতি বাই ভূমি মানে হচ্ছে কিন্তু তোমার সেক হয়ে যায়। তো এটা করলে বা দেখো, তাহলে আমার এখানে অতিভুজের মান তো জানি, অতিভুজের মান জানি 5, তাহলে আমার ভূমির মানটা কত? দেখো এখান থেকে কিন্তু আমরা ভূমির মানটা বের করতে পারি, কারণ লম্ব স্কয়ার ইকুয়াল টু কী জানি? ভূমি স্কয়ার ইকুয়াল টু কী জানবো? যে অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ারের রুট। তাহলে অতি স্কয়ার মানে হচ্ছে 5-এর স্কোয়ার 25 আর মাইনাস 4-এর স্কোয়ার মানে 16, এর রুট করলেই কিন্তু আমরা ভূমির মানটা পাবো। তাহলে আসছে কত? 9 √9 মানে 3, তার মানে ভূমির মানটা হচ্ছে 3। এবার এখানে সেকের স্কোয়ার দিয়েছে, তাহলে স্কোয়ার করবো, তাহলে স্কোয়ার করলে কত আসছে? 25 বাই, এটা সমান সমান আসছে 25/3 তাহলে 25/9 থেকে -1 বাদ দিলেই যেটা অ্যান্সার সেটা। তাহলে 25/9 -1 মানে 9 × 9, ঠিক আছে। আর 25 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? তাহলে 25 থেকে যদি 9 বাদ দাও, তোমার অ্যান্সার কত আসবে দেখো? 25 থেকে 9 বাদ দাও 16 আসছে, আর বাই 9, এই 16/9 অ্যান্সার অপশান ডিতে যেটা ছিল। নেক্সট, কোনো ত্রিভুজের 3টি কোণের অনুপাত এত ত্রিভুজের বৃহত্তম কোণ কত? তো আমরা জানি ত্রিভুজের 3টি কোণের টোটাল মান হয় 180 ডিগ্রি। ঠিক আছে, আর এখানে অনুপাতের টোটাল কত বলছে? এখানে অনুপাত টোটাল বলছে কি 12। তাহলে 12 মানেই কত? 300, এই 180 ডিগ্রি। তাহলে 180 কত গুণ 12? তুমি বলে দাদা 15 গুণ। তাহলে অ্যান্সার দেখো, বৃহত্তম কোণ অনুপাতের হিসেবে 7 দেখতে পারি, 7-এরও 15 গুণ করে দাও, তাহলে অ্যাকচুয়ালটা পেয়ে যাবো। তাহলে 105 ডিগ্রি হয়ে যাবে 7 × 15 মানে। 63 নম্বর দাগে বলছে একটি হোস্টেলে 7 দিনের জন্য 84 কেজি গমের প্রয়োজন হয়। মে এবং জুন মাসের জন্য হোস্টেলে কত কেজি গমের প্রয়োজন? তাহলে সিম্পল লজিক, তো মে মানে 31 দিনে যায় আর জুন মানে 30 দিন, টোটাল কদিনের খাবার খেতে হবে? তাহলে 61 দিন এর খাবার মজুত করতে হবে। তার মানে এইটুকু বুঝতে পারছি যে 7 দিনে 84 কেজি খাবার লাগে, তাহলে 61 দিনে ক কেজি খাবার লাগবে? জাস্ট অপোনেন্ট ফরম্যাট করে দাও। তাহলে 7 12 84, এই 12 × 61 মানে কত? 12কে 12 2 হাতে রইল আমার 1, 6 12 72 আর 1 73, অ্যান্সারে যাবে 732 কেজি। অপশান নাম্বার সিতে যেটা রয়েছে, মানে এখানে বি দেওয়া আছে, তো বিতে যেটা রয়েছে। প্রতি বছর কবে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়? এটা অনেকেই গোলা খেয়ে গেছিলো পরীক্ষা যারা দিয়েছিল, সেক্ষেত্রে আমি দেখেছিলাম।
তো তারা কিন্তু সমস্যায় পড়েছে। যাই হোক, কি এখানে হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা হয় কি ন্যাশনাল, আমাদের জাতীয় শিক্ষক দিবস। তো জাতীয় শিক্ষক দিবস যদি বলে সেটা হয়ে যায় কিন্তু 5 সেপ্টেম্বর। কিন্তু এখানে কি অ্যান্সার চাইছে, এখানে কিন্তু আমার অ্যান্সার চাইছে বিশ্ব শিক্ষক দিবস, সেটা কিন্তু হয়ে যায় 5 অক্টোবর বা 5ই অক্টোবর। অপশন বি কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট দেখে নেব। তারপরে 65 নম্বর দাগ দেখো। 65 নম্বর দাগে কী বলছে, এস একটি কাজের 50% একদিনে করে। তো মোট কাজ কত পার্সেন্ট হয়? মোট কাজ অলওয়েজ আমরা সব জানি 100% হয় মোট কাজ, তাই না? তাহলে দেখো এস একটি কাজের 50% একদিনে করে, তাহলে 100% কদিনে করবে? সিম্পল, 2 দিনে করবে। এটাও তো বুঝতে পারছি যে 50% করছে একদিনে, তাহলে 100% তার ডবল, মানে 2 দিনে করবে। সিমিলারলি টি 25% করছে একদিনে, তাহলে 100% করবে কয় দিনে? 4 দিনে। তাহলে এটা কি টাইমের রেশিও এলো। আর টাইমের রেশিওর উল্টো কি আসবে? তাহলে দেখো আমরা পেয়ে গেলাম টাইমের রেশিও এস আর টি এর টাইমের রেশিও পেলাম কিন্তু 2:4। ক্লিয়ার? 2:4 পেয়ে গেলাম। একত্রে কাজটি শেষ করবে কতদিন? তাহলে এখান থেকে একত্রে যদি বলে তাদের এদের এলসিএম করে দেবো। তাহলে 2 আর 4-এর এলসিএম করলে কত হবে? 4 হবে। এদের এফিসিয়েন্সিটা বেরিয়ে যাবে। তাহলে এপাশে সময়, ওপাশে এফিসিয়েন্সি আসে, তাহলে 2 2 4 আর 4 4। তাহলে দেখো টোটাল কাজের পরিমাণ কত? টোটাল কাজের পরিমাণ হচ্ছে 4, এলসিএমটা হয় টোটাল কাজের পরিমাণ 4। আর সেটা ওরা করছে কত করে? এস করে 2 ইউনিট করে এক এক দিনে, আর এদিকে করছে টি 1 ইউনিটে। টোটাল কত ইউনিট করছে একত্রে? 3 ইউনিট করে করছে। তাহলে 4/3 দিনে, মানে ভাগ করলে অপশান সি 1/15। এখানে 1/15 নেই, পয়েন্টে আছে 1.33 আসবে। 70 নম্বর দাগ দেখে নেব। ইউ অ্যান্ড আই হ্যাভ সাবমিটেড ইউর ওয়ার্ক ওয়ান টাইম। তো বলছে এখানে ভুল কোথায় আছে? অ্যাকচুয়ালি এখানে তুমি এবং আমি সাবমিট করেছিলাম আমাদের কাজ। তো আমাদের কাজ অর্থাৎ ইয়োর হবে না, কি হবে এখানে? ইয়োর হয় না, হবে কি আওয়ার। তাহলে ভুল আছে ইয়োর ওয়ার্কে, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখানে কি বলছে? সব ব্যাটই বল, কি সব ব্যাটেই নাকি বল? ওকে, সব ব্যাটেই নাকি কি বলছে? সব ব্যাটেই নাকি বল বলছে। ওকে, সব ব্যাটই বলের মধ্যে পড়ছে। ওকে, সব ব্যাডমিন্টন নাকি সব বলই আবার ব্যাডমিন্টন, আবার এটা আবার ব্যাডমিন্টনের ভিতরে পড়ে যাচ্ছে সব বল, ব্যাডমিন্টন। ওকে, সব ব্যাডমিন্টনই নাকি আবার উইকেট, তাহলে এইগুলো আবার সব উইকেটের মধ্যে পড়ে যাচ্ছে। ব্যাস, এইবার অ্যান্সার কি বলছে উপসংহারে? সব ব্যাটই উইকেট। সব ব্যাটই কি উইকেট? সব ব্যাটই উইকেট। অবশ্যই উইকেটের মধ্যে আছে ব্যাট পুরো একদম, তাহলে আমরা বলতে পারি সব ব্যাটই কিন্তু উইকেট। একদম সঠিক, উইকেটের মধ্যেই ব্যাটগুলো পড়ে যাচ্ছে সব। এটা অ্যান্সার হয়ে গেল সঠিক। তারপরে অপশান টুতে, মানে উপসংহার টুতে বলছে কিছু ব্যাডমিন্টন ব্যাট। অবশ্যই ব্যাডমিন্টন তো এতটা অংশ জুড়ে, তারপরে যে ব্যাট কিন্তু জাস্ট এইটুকু অংশ জুড়ে। তাহলে আমরা বলতে পারি যে ব্যাডমিন্টনের কিছু অংশ ব্যাট, তাহলে ব্যাট হয়ে গেল। তাহলে এটাও সত্য। তাহলে আমরা বলতে পারছি যে উপসংহার 1 এবং 2 সত্য, যেটা আমরা অপশান নম্বর ডিতে দেখতে পাচ্ছি। 800 দেখবো দ্বিতীয় শব্দটি। যাই হোক দেখে নাও, সাইকেলের সঙ্গে প্যাডেলের একটা সম্পর্ক আছে। অপশান অনুযায়ী গাড়ির সঙ্গে কিসের সম্পর্ক পাবে? তো চাকার সম্পর্ক পাবে, অপশান এ। নেক্সট দেখে নেব 69। এখানে একটা দিয়েছে লুডুর ছক্কা থেকে 23-এর বিপরীতে কী? তো তোমরা এটুকু মাথায় রাখবে, যেটা বিপরীতে থাকে সেটা কিন্তু তার সঙ্গে দেখা যায় না। তো দেখো প্রথমে দেখো 25 কিন্তু 23-এর সঙ্গে 23-এর সঙ্গে রয়েছে, তাহলে 25 অ্যান্সার হতে পারে না। ঠিক আছে, তারপরটা আমরা দেখে নেব। আরেকটা প্রসেসে হয়, তোমরা সেটাও আমি দেখানোর চেষ্টা করছি, অসুবিধা নেই। আর এখানে দেখো রয়েছে কি 26, 23-এর সঙ্গে দেখো 26 রয়েছে এখানে, তাহলে 26ও অ্যান্সার হতে পারে না। আবার দেখো এখানে 23-এর সঙ্গে 21ও রয়েছে, তাহলে 21ও কিন্তু অ্যান্সার হতে পারে না। আর তাছাড়া তোমাদের আমি আরেকটা জিনিস শিখিয়েছি, যখন দেখবে একই সংখ্যা দুটো একই এতে আছে, তাহলে বাকিটা কী হয়ে যাবে? ওদের অ্যান্সার এসে যায়। যাই হোক, সেক্ষেত্রে আর একটা প্রসেস আমরা বলি যে এখানে রয়েছে কি 23-এর বিপরীতে, যে কোনো একটা 23 আছে, আমরা একটা নাও। তাহলে এখানে দেখো 23 আছে, এটা আছে, তো এখানে নিয়ে নাও। তাহলে আমরা ধরে নিলাম 21, তারপরে 23, তারপরে 26। তাহলে এরকম যে কোনো একটা কমন নিতে হবে। এরকম কোনটাই আছে?
তো 21 আর 26 দুটোই কমন আছে। তাহলে একটা জিনিস আমরা আরেকটা জিনিস তোমাদের শিখিয়ে দিই, যখন দেখবে দুটো লুডুর ছক্কা, এটা তো শেখালাম যে বিপরীতে যেটা হয় সেটা দেখা যায় না, সেটা অ্যান্সার 24 পেয়ে গেলে। একটা শিখিয়েছিলাম কি, যে দুটো লুডু ছক্কার যদি দুটো পার্ট কমন থাকে আর একটা পার্ট কমন না থাকে সেটা পরস্পরের বিপরীত, যেমন কি 21 আর 26 সঙ্গে আছে, আবার এখানে 21 আর 26 আছে। তার মানে কি এই দুটো যখন কমন আছে তাহলে এই 23 আর 24 হচ্ছে এদের বিপরীত। তাহলে এইভাবেও করতে পারো, যেটা ইচ্ছা করবে। 3-4 রকম শেখানো আছে। নেক্সট দেখে নাও, একটি ভালো মানের চায়ের দাম প্রতি কেজি 240 টাকা। এটি 25% বৃদ্ধি পায় এবং ব্যয়, দেখো এইটা কিন্তু আর ভয় দেখানোর জন্য বা টাইম সাপেক্ষ করার জন্য, মানে এটা কিন্তু কোনো কাজই করবো না। 25% বৃদ্ধি পেয়েছে মানে কি, যে ফ্র্যাকশন ভ্যালু করো বা না করো 100 টাকা দাম ছিল, সেটা তোমার দাম হচ্ছে 125 টাকা। এটা কিসের রেশিও এলো? দামের রেশিও। আগে ছিল 100, এখন 125। এটা কি দাম। তো প্রথম দিকে অঙ্কটাতে গিয়ে বলছিলাম এই ভিডিওর যে কি দামের রেশিওর উল্টো কী হয়ে যাবে, পরিমাণ হয়ে যাবে। তার কারণ এখানে পরিমাণটা চেয়েছে, ব্যবহারের পরিমাণটা। তাহলে তুমি আগে যখন দাম কম ছিল 125 টাকা 25 ব্যবহার করতে, এখন কিন্তু 100 ব্যবহার করছো, 100 পরিমাণ। তাহলে তুমি এখন ব্যবহারটা কতটুকু কমালে? তুমি বলবে দাদা আমি কমিয়েছি 125-এ, তাহলে 100 কমাতে হবে কত? 25 কমাতে হচ্ছে, আর 100-এ কত কমাতে হবে, ব্যাস এইটুকু। তাহলে বলবে 5-25 মানে 125, আর এদিকে 5-20 100। অ্যান্সার হয়ে যাবে অপশান বি। তাছাড়া অনেকেই জানো যে 25% বৃদ্ধি পাচ্ছে মানে ব্যবহার আমাকে 20% কমাতে হবে। প্রদত্ত শব্দগুলি অভিধানে যে কোনো মানে সাজা, তাহলে অভিধান অনুযায়ী সাজাতে হবে, দেখা যাক কী হয়। তারপর প্রত্যেকের DEA কমন আছে, তাহলে DEA নিয়ে আমার কোনো কাজ নেই, DEA এই পর্যন্ত কোনো কাজ নেই। তাহলে পরে যে অক্ষরগুলো সেই হিসেবে দেখতে পাবো যে প্রথম কোনটা, ডি আগে পড়ছে, এই 4 নম্বরটা আমরা আগে পড়বো। তারপরে দেখো কোনটা, তাহলে এটা হয়ে গেল। তারপরে LNR না টি, তুমি বলবে দাদা এল পড়ি আমরা আগে, এল মানে 3 নম্বর হয়ে যাবে। তারপরে কোনটা, আর না এন, তুমি বলবে দাদা 2 নম্বর এন। তারপরে কি আসে, আর আসে, তারপরে 5। তাহলে এটা আসে কোথায় দেখে নাও, অপশানে 71 নম্বর দাগের অ্যান্সার। তাহলে কী হয়ে যাবে দেখো, তাহলে 4 3 2 1 5 অপশান এতে রয়েছে, 4 3 2 1 5। নেক্সট দেখে নেব যে এটা একটু এটা সোজা আছে, অসুবিধা নেই। এটা কীভাবে আছে দেখে নেব আমরা। তো প্রথমেই দেখো সংখ্যা মানটা দেখার চেষ্টা করবো এই ধরনের অঙ্কে। তো 10 আর 2 12 আর 2 14 আর 2 16 আর 2 18 আর 2 20, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। বেশ, ভেরি গুড। এবার দেখো টি থেকে 1 কমলে ইউ, ইউর থেকে 1 বাড়ালে ইউ ভি ডব্লিউ এক্স, তারপরে ওয়াই আসবে। বেশ, তাহলে এরও ওয়াই আছে, তাহলে ওয়াই আসলো। তারপরটা কি দেখো, জে, তারপরে এল 2 বেড়েছে, জে কে এল, এবার 1 ঘর করে গ্যাপ দিলে, হ্যাঁ 2 করে বাড়ছে, তাহলে এল এর পরে আবার 2 বাড়ছে, এন আসলো 14, 14-র পরে আবার 2 বাড়ালে 16, 16 মানে পি, 16-র পরে আবার 2 বাড়লে 18, 18 মানে দেখো আর, 18-র পরে 2 বাড়লে 20, 20 মানে কি টি হবে, তাহলে এস তো হবে না, তাহলে অ্যান্সার হয়ে গেল বস অপশান সি। নেক্সট আর দেখার দরকার নেই কিন্তু পরে কী আছে, যেহেতু আমি অ্যান্সার পেয়ে গেছি। আর এটাই কিন্তু তোমার টাইমটাকে নষ্ট করার হাত থেকে বাঁচাবে। একটা আয়তক্ষেত্রাকার কক্ষের মেঝের টালি, মেঝে মানে কিন্তু সেই আয়তক্ষেত্র 2 ডাইমেনশনাল, বসানোর মোট খরচ 125 টাকা বড়, তাহলে এক বর্গ মিটারে 125 টাকা খরচ করছো, আর মোট টাকা 4000 টাকা। তো এটা মাথায় রাখবে যে মোট খরচকে 1 বর্গ মিটারে খরচ দিয়ে যদি ভাগ করি তাহলে মোট বর্গক্ষেত্রটা পেয়ে যাব, যে বর্গক্ষেত্র যে এটা আয়তক্ষেত্র, যে আয়তক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফলটা। এটা যে ভাগ করি কত হয়ে যাবে, এটা হয়ে যাবে কিন্তু 32। ওকে, ভাগ করে দেখো 32 আসে। তো কীভাবে 32 করলাম সেটা একটু দেখো, যে 1000 যদি থাকতো, 4 ইন্টু যদি 1000 ধরি, তাহলে 1000-এর ভিতরে 120 পাওয়া যায়, 8 বার যায়, তাহলে 4 ইন্টু 8 মানে কত হচ্ছে 32 হয়ে যায়। এইভাবেই কিন্তু একটু ভেবে নিতে হয়, দিয়ে শর্টকাট করতে। তাহলে আমরা পেলাম যে মেঝে আছে, মেঝের ক্ষেত্রফল কত পেলাম 32, আর ক্ষেত্রফলকে যখন আমি দৈর্ঘ্য দিয়ে ভাগ করো ইজিলি আমার প্রস্থ বেরিয়ে যাবে, তাহলে 8 দিয়ে ভাগ করো, করলে প্রস্থ চলে আসবে কত 4, অপশান সি। তারপরে দেখো এটা কি হবে, এটা একটু ভুল আছে, কি ভুল আছে, এটা টি না, এটা আই হবে, ঠিক আছে, টি হবে না, এটা আই হবে, ক্লিয়ার। তাহলে একটা জিনিস দেখো, এল মানে কত 12, এ মানে কত 1, এম মানে 13, পি মানে 16। ওকে, তারপর দেখো এখানে আই মানে কত 9, ডব্লিউ মানে কত 23, আর জে মানে কত, জে মানে 10, আর এখানে এল মানে 12। তাহলে একটা সিস্টেম দেখো কী সিস্টেমে যাচ্ছে, এখানে দেখো -3 হয়েছে, এটা দেখো -4, 1 মানে কি ধরবে, 1 মানে 26 + 1 মানে 27 ধরে নাও, তাহলে 27 থেকে 4 বাদ দিলে 23, এইভাবে ভাববে। আর 13 থেকে আবার দেখো 3 বিয়োগ, আবার 4 বিয়োগ, 16 থেকে 4 বিয়োগ 12, তার মানে কি প্রথমটা 3 বিয়োগ, তারপরে 4 বিয়োগ, আবার 3 বিয়োগ, তারপর 4, এই হবে। তাহলে এল মানে কি 12,
তারপর ও মানে 15, জি মানে 7, এস মানে 19। ওকে, তাহলে প্রথমে কি 3 মাইনাস করতে হবে, 3 মাইনাস করতে হবে প্রথমে। 3 যদি মাইনাস করে আসবে 9, 15 মানে 4 মাইনাস করলে কত হবে 11 আসবে, ঠিক আছে। তারপরে দেখো 3 মাইনাস করতে হবে, 7 থেকে 3 বাদ দিলে 4 আসবে, ঠিক আছে। তারপরে 19 থেকে যদি 4 বাদ দিই কত আসবে 15 আসবে। তাহলে কি 9 মানে আই, 11 মানে কে, 4 মানে ডি, আর 15 মানে ও। তাহলে আই কে ডিও অপশান এতে রয়েছে। নেক্সট 75 নাম্বার দাগে দেখো বলছে কোন অপশনটা ঠিক হবে। আচ্ছা, কোন অপশনটা ঠিক হবে, তোমরা একটা জিনিস দেখো, এখানে কিন্তু ভগ্নাংশে অ্যান্সার নেই। তাহলে আমরা বলতে পারি এইটা ভাগ যায়, তাহলে আমরা ভাগকে কখনো ছেড়খানি করবো না, কারণ একমাত্র সংখ্যা দেখো দেখতে পাচ্ছি 28কে যদি বা ভাগ একমাত্র 21কে 7 দিয়ে ভাগ, তাহলে ভাগই রয়েছে যখন, ওটাকে আমরা কোনো ছেড়খানি করছি না। এবার দেখো এইটাই তো অপশান সেম রয়েছে, তাহলে এটা তাও হবে না অ্যান্সার। যদি বা এখানে অপশান পরিষ্কার সেম থাকবে না, তোমার তবুও চেক আউট করে দেখতে পারো। কিন্তু যদি তুমি প্লাসের জায়গায় গুণ করো 28 আর 12 কিন্তু অনেক বেশি হয়ে যাবে, তাহলে এটা আমার হচ্ছে না আপাতত। কিন্তু অপশান এইবার টেস্ট করতে করতে কিন্তু যেতে হয়। তো আমরা ধরলো এইটা, আর এটাই অ্যান্সার হবে। দেখো 28, ঠিক আছে, প্লাসের জায়গায় প্লাস রেখে দিলাম, 12 মাইনাসের জায়গায় কিন্তু গুণ, ওকে, মাইনাসের জায়গায় গুণ দিলাম 21, ভাগের জায়গায় ভাগ থাকলো 7, ঠিক আছে। তো ভাগ 7টাকে আমরা ওইটা না লিখে ডাইরেক্টলি নিচে লিখে দিতে পারি, নিচে হয়ে যায় ভাগও তাই। আর গুণের জায়গায় কি মাইনাস লিখতে হবে, দিয়ে তোমাকে 60 আনতে হবে। ওকে, এবার দেখো কত আসে 3 7 21, তাহলে এদিকে 28 প্লাস 36 মাইনাস 4, তো 28 আর 36 যোগ করলে কত হয় 64, থেকে 4 বাদ দিলে কত হয় 60 চলে আসে। তাহলে আমরা বলতে পারি অপশান বি হবে সঠিক। নেক্সট 76 বলছে নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজে প্রশ্নচিহ্ন স্থানে প্রতিস্থাপিত করতে হয়। তাহলে 8 আর 18 ডিফারেন্স কত 10, 18 আর 38 ডিফারেন্স কত 20, 38 আর 78 ডিফারেন্স কত 40, 78 আর 158 ডিফারেন্স কত 80। তাহলে একটা জিনিস বুঝতে ডিফারেন্স দেখো 10 ডবল করে বাড়ছে, ডবল করে বাড়ছে, ডবল করে বাড়ছে, তাহলে এবার ডিফারেন্স কত আনতে হবে 160। তার মানে 158 সঙ্গে 160 যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে 158 আর 60 যোগ করলে কত আসছে অ্যান্সার 8 আসলো, 511 1 হাতে রইল আমার 1, 2 আর 1 1 আর 1 2 3, 318 অ্যান্সার অপশন নম্বর ডি। নেক্সট নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে সংশ্লিষ্ট অক্ষর জোড়া নির্বাচন করুন। তো কে মানে কত 11, ডাব্লিউ মানে কত 23, ভেরি গুড। এফ মানে কত 6, আর মানে কত 18। তো সিম্পল লজিক এখানে সুন্দর রয়েছে, দেখো কীভাবে আছে তুমি বুঝতে পারবে যে 11 থেকে 6 আসছে, তো মাইনাস 5 করতে হচ্ছে, আর 23 থেকে 18 আসছে মাইনাস 5 করতে আসছে, এইভাবে করতে পারো। এবার দেখো তাই কি বড়টার থেকে ছোটোটা মাইনাস, মানে বড়টার থেকে ছোটোটা আসছে মাইনাস করে। তো এখানে বি আছে 2 থেকে তো আর 5 মাইনাস করে আসবে না এটা, তাই না। 23 এটা হবে না, তাহলে ও মানে 15, 15 থেকে যদি তুমি মাইনাস করো সি মানে 13, তাহলে 15 থেকে 3 মানে 15 থেকে 3 বাদে মানে 10 ডিফারেন্স হবে, আর সি মানে সির থেকে তো 16 আসবে না, বেশি হয়ে যাবে। তাহলে এটা করতে পারছি না আমরা। তাহলে এটা দেখো আই মানে 9, ইউ মানে কত 21, ডি মানে 4, পি মানে 16। এবার দেখো এটা দেখাচ্ছি, 9 থেকে 5 বাদ দিলে 4, 21 থেকে 5 বাদ দিলে 16, তাহলে এটা স্যাটিসফাইড, অপশান নাম্বার সি অ্যান্সার। তাহলে কিন্তু আমার অপশান ডি আর দেখা লাগবে না। যদি একটি ঘড়ির সময়, এটা কিন্তু অনেকে বলেছিল যে দাদা এটা ভুল আছে, অনেকে জানে না এই সিস্টেমটা কেন তোমরা জানো না, সেটা আজকে ক্লিয়ার করব। যদি একটি ঘড়ির সময় 2:40 দেখায়, তবে ঘড়ির সামনে জলের প্রতিবিম্ব কত হয়। জলের প্রতিবিম্ব কীভাবে করতে হয়, তো প্রথমেই শিখে আসলাম যে 17টা 30 থেকে বাদ দিতে হয়, তাই তো 17টা 30 না, সরি 18টা 30 থেকে বাদ দিতে হয়। তাহলে 18টা 30 থেকে দেখো, এবারে তুমি 30 থেকে 40 বাদ দিতে পারবে, বাদ দেওয়া যায় না, তখন কী করে দিতে হয় 17টা 90 থেকে বাদ দিতে হয়। বেশ, তাহলে এটা কিন্তু এটার থেকে বাদ দিতে পারছি না, 17টা 90 থেকে বাদ দেবো। তাই 17টা 90 থেকে যখন বাদ দিচ্ছি 240 হচ্ছে, তখন কত আসছে 15টা 40। এই একটা প্রসেস এইখানে কিন্তু অনেকেই জানে না। এই 15টা 40 কিন্তু অ্যান্সার করতে পারছি না, তাহলে কী করতে হবে 12 মাইনাস করতে হবে এর থেকে। তাহলে 12 উল্টো দিক দিয়ে আসছি, 12 মাইনাস করতে হবে। এবার দেখো তোমাদের আমি শিখিয়েছি যে 12 ঘন্টা মাইনাস করলে কিন্তু আমরা পেয়ে যাবো। তোমাদের আমরা শিখিয়েছি যখন আমরা উল্টো দিক দিয়ে আসি, যেমন জেড অক্ষরটা আসে 26, 26 যদি উল্টো অক্ষর আমরা বের করতে যাই কত থেকে মাইনাস করি +1, 27 থেকে মাইনাস করতে হয়। সিমিলারলি এটাও তাই করতে হয়, +1 করতে হয়, তাহলে কত হবে 16টা 40 থেকে 12টা বাদ দিতে হয়। এটা অনেকে জানে না, ওই জন্য স্যার এটা 50 ছিল না, 90 থেকে 40 বাদ দিলে 50, সরি এটা 50 হবে, 50, তাহলে 50, তাহলে এখানে 50 থেকে গেলো, এখানে 4, তাহলে 4টে 50 অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। যারা 3টে 50 অ্যান্সার করেছিল এই জন্য কিন্তু ভুলে গেছে। তুমি 15টা 50 মানে 3টে 50 ভাবছো, এ তো তোমার ট্রেনের টাইম না, এটা দেয়ালঘড়ির থেকে উঠতে হবে। এটা তো আমাদের দেখায় কি প্রতিবিম্ব কোথায়, দেয়ালঘড়ির প্রতিবিম্বের কথা বলে। এখানে তো আমার আছে দেয়ালঘড়ির
কথা বলা হয় না, এখানে তো তোমার এই ট্রেনের টাইম বলছে না যে 15টা 50, মানে আমরা নিজেরা ভেবে নিচ্ছি যে কি 12 আওয়ার ফরম্যাটে 3টে 50, এরকম না কিন্তু এটা কি, এটা উল্টো দেখাবে তোমার, মানে তোমার যে কাটাটা কাটার উল্টো দেখাবে সেটা। ঠিক আছে, সেক্ষেত্রে কী করতে হবে, +1, আবার বলছি, যখনই তোমার 12টার বেশি আসবে তখনই তোমার কী করতে হবে, +1 থেকে বিয়োগ করতে হবে, তবেই কিন্তু সঠিকটা আসবে, না হলে কিন্তু ভুল। এটা অনেকেই জানে না, যারা যারা কারা জানতে না আর কারা শিখতে পারলে কমেন্ট সেকশনে জানাও যে দাদা 78 নম্বর দাগটা আমার জানা ছিল না, আজকে শিখে গেল। নেক্সট 79 দাগটা, রাম একটি উপাদানের ধার্য মূল্যের 10% ছাড় দিয়েছে এবং এখনও 12.5% লাভ করেছে ধার্য মূল্যে জিনিসটা। ফ্র্যাকশন ভ্যালু শিখতে হয়, এই জন্য 10% ফ্র্যাকশন ভ্যালু কত হয়, 1/10। 1/10 মানে 10 টাকা যখন ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য না, সরি, এখানে ধার্য মূল্যের উপর ছাড় বলেছে, তাই ধার্য মূল্য যখন মানে এমআর লিখে রাখো 10 টাকা, তখন 1 টাকা স্যার 1/10 মানে তখন এসপি হয়ে যাচ্ছে 1, এই রেশিও হলো। ঠিক আছে, আর সিপি আর এসপি রেশিও দেখো কী বলছে, সিপি আর এসপি রেশিওটা বের করবে এবার। সিপি আর এসপি রেশিও বের করলে দেখো যে 12.5%, 12.5% মানে কি 1/8। তোমরা ক্যালকুলেশন করে দেখবে যে 12.5/100 করলে 1/8ই আসে, ক্লিয়ার করে দেখে নিও তোমরা। তাহলে 8 যখন সিপি লাভ করছো মানে 1 লাভ হচ্ছে, মানে 9 টাকা তোমার এসপি। তো এখানেও 9 টাকা ছিল, তাহলে আমার দেখার দরকার হয় না যে দেখো এসপি এখানেও 9 এখানেও 9, তার মানে বলতে পারি যে এমআরপি 10, যা ওখানেও সেম আছে, তাহলে এখানেও যখন 9 আছে এখানেও 9 আছে, তার মানে বলতে পারি এমআরপি 10 টাকা, এসপি 9 টাকা আর সিপি 8 টাকা। সিম্পল। তাহলে 10, 9 আর 8, এখানে কি চাইছে, বলছে ধার্য মূল্যে যদি জিনিসটি বিক্রি করতো তাহলে কত লাভ হতো। তাহলে আমার কেনা ছিল 8 টাকায়, ধার্য মূল্য 10 টাকায় বিক্রি করা মানে 2 টাকা লাভ হবে। 100-এ কত, 2 দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে 100কে ভাগ করলে 25। অ্যান্সার অপশন নাম্বার বি, 25% কিন্তু লাভ করতেন। 80 দাগ, অবিরল এবং রূপাশা একটি কাজ সম্পূর্ণ করতে যে সময় নেয় তার অনুপাত 5:4। তো অনুপাতের রেশিও বলছে 5:4। আচ্ছা, যদি অবিরল ও রূপসার মোট মজুরি, দেখো যখনই মোট মজুরি দেওয়া থাকবে তাদের কে কত পাবে, কিছু না, তাদের এফিসিয়েন্সি মানে সময়ের উল্টোটাই তাদের এফিসিয়েন্সি রেশিও, আর সেই এফিসিয়েন্সি অনুযায়ী কিন্তু তারা টাকা ইনকাম করে। তাহলে 5:4 কী হয়ে যাবে, 4:5। তাহলে মোট কত টাকা, এটাই কিন্তু 9 এফিসিয়েন্সি, আর 9 এফিসিয়েন্সি মানে মোট টাকা 9 হিসাবে আসবে। তাহলে 9 যখন কাজ করে টাকা দেয় 8,540। ওকে, তার ভিতরে রূপসার অ্যান্সার চেয়েছে, তো রূপসা তো 5 পাই, তাহলে 5 মানে কত, কাটাকুড়ি করো, 9 2 18, 5-এর ভিতরে যায় না, 0 দিয়ে 54 ধরে নাও, তাহলে 6 9 54 আর এদিকে 0, তাহলে একে গুণ করলে কত হচ্ছে, 5 0 0 5 6 30 আর 5 2 10, 10,300 টাকা। অপশান ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট, তো তারপরে দেখো একটা ঘড়ির অঙ্ক আছে। ঘড়ির অঙ্কর কি, তোমাদের ফর্মুলা একটু জানতে হবে এটা। তো সেই ফর্মুলাটা কি, যখন বলবে উপর্যুপরু আর যদি তোমার বিপরীতে, সে একই বিষয়, জাস্ট মাথায় রাখবে সূত্রটা কি, ফর্মুলাটা একটু মনে রাখবে। ফর্মুলাটা হচ্ছে এটাই যে 30H প্লাস মাইনাস, তো কোথায় প্লাস কোথায় মাইনাস আমি একটু বলে দেবো। থিটা মানে কোণের মান যেটা, ইন্টু 2/11, এই হচ্ছে ফর্মুলা। তো এটা কিন্তু কখন কাজে লাগবে, যখন উপর্যুপরি মানে একটা কাটা একটার ওপরে আর হবে একটা কাটা একটার উপরে, মানে কি এই যদি কাটা হয় ঘন্টার কাটা এখানে, মিনিটের কাটা উপরে, মানে একই লাইনে আছে। ঠিক আছে, কোন যখন তাই 0 তখন উপর্যুপরু, আর বিপরীতে মানে 180, মানে এদিকে আসছে একটা এদিকে আসছে। এটা একটু মাথায় রাখবে, কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবে, অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে এই যদি ফর্মুলা হয় 30H, তো এখানে সবসময় ছোটো মান, এখানে 1 না এটা 5 আর কি, 4টে ও 5টার মধ্যে, তো এই 4টের সঙ্গে প্রথমটার সঙ্গে গুণ করো, তাহলে এখানে গুণ করো ঘন্টার কাটার সঙ্গে, তাহলে 3 গুণ 30 গুণ 4 মানে এখানে হবে 120। আর এখানে থিটার মান কত, থিটার মান কিন্তু 0, কারণ উপর্যুপরি মানে একটার উপরে একটা, তাহলে কোণ তো 0 হয়ে যায়, তাহলে 0 হয়ে গেল কোণ, এটাকে যোগ করলে তাহলে 120 আসবে, আর বাই 2/11, তার মানে 240/11 করলে কি আসবে, 21 পূর্ণ 9/11। তো সেটার সঙ্গে কিন্তু প্রথমটার সঙ্গেই অ্যাড হয়, তো এই 4টে বেজে 21 পূর্ণ 9/11 মিনিট। অ্যান্সার অপশান এ। এবার কখন এই জায়গাটা মাইনাস ধরতে হয়, কখন, যদি অ্যান্সার তোমার 60-এর উপরে আসতো, কত আসতো, আবার বলছি অ্যান্সার যদি তোমার 60-এর উপরে আসতো, 60-এর যদি উপরে আসে অ্যান্সার, তখন কিন্তু তোমার কি করতে হবে, এখানে মাইনাস করে করতে হবে। নেক্সট, কোন দেশের পার্লামেন্টের নাম সোরা, তো অবশ্যই অপশান ডিতে আসে আফগানিস্তান অ্যান্সার। অপশান ডিতে দেখো রয়েছে আফগানিস্তান। 83 নম্বর দাগ দেখবো আমরা, কী অ্যান্সার আছে।
মানে একটা রিজনিং আছে। এম হলো জেডের বোন, তাহলে এম হলো কার্বন জেডের বোন। ভাই বোনের সম্পর্ক প্রথমেই বলেছে সমান সমান দিয়ে ডিনোট করি, তাই এম হলো জেডের বোন, তাহলে এম কিন্তু মেয়ে, তাই ছোট্ট একটা মাইনাস চিহ্ন দিলাম মাথায় মেয়ে বোঝাতে। আর প্লাস বোঝাতে ছোট্ট একটা প্লাস দেবো মানে কি পুরুষ বোঝাতে, আর বড় প্লাস মানে স্বামী স্ত্রীর সম্পর্ক, আর সমান সমান মানে ভাই বোনের সম্পর্ক, আগের জেনারেশন আগে পরের জেনারেশন পরে, জাস্ট এইটুকু আর কিচ্ছু না। জেড হলো পি এর স্ত্রী, তাহলে জেড আবার কে পি এর স্ত্রী, কিন্তু তাই জেড নিশ্চয়ই ছেলে, আর তার স্ত্রী হচ্ছে জেড, স্বামী স্ত্রীর সম্পর্ক মানে বড় প্লাস। আর দেখেছো ছেলে বোঝালে ছোট্ট একটা প্লাস মাথায়, আর মেয়ে বোঝালে ছোট্ট একটা মাইনাস। এগুলো এক একজন এক এক রকম করে, কেউ ত্রিভুজ দেয়, কেউ আয়তের ক্ষেত্রে দেয় ছেলে বোঝাতে, তো সেটা তোমার উপর ডিপেন্ড করছে, কিন্তু আমি এটা ইউজ করি অ্যাকচুয়ালি। তো এবং পি হলো এর পুত্র, পি আবার কে এর পুত্র, তাহলে এ আগের জেনারেশন, পি হলো এর পুত্র। জেড এর কে হয়, তাই দেখো এর পুত্র হচ্ছে পি, আর তার বউ হচ্ছে জেড, তাহলে কি পুত্রবধূ হবে আমার, তাহলে জেড এর পুত্রবধূ হয় এ, অপশান বি অ্যান্সার। তারপর দেখো 84 দাগ রয়েছে কি ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হয়েছে কিন্তু পুলিন দাস বা পুলিন বিহারী দাস, এটা অ্যান্সার। তারপরে কাঁকড়া বিছে এর শ্বাসকার্য চালাই কি দিয়ে, তোমরা এটা সবাই জানো, কাঁকড়া বিছের শ্বাসকার্য চালাই বুকলাং দিয়ে, ঠিক আছে। কাঁকড়া বিছে আর মাকড়সা দুটোই অ্যান্সার একই হয়, এটা হচ্ছে বুকলাং। এই পর্যন্ত ছিল তোমাদের সুন্দর একটা সেশন নিলাম, ফুল প্র্যাকটিস সেটটা নিলাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং বেনিফিট যদি পেয়ে থাকো, নতুন কিছু যদি শিখতে পেরে থাকো, সাবস্ক্রাইব করবা কি করবা সেটা সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত বিষয়, কিন্তু কমেন্ট করে জানিও যে একটা নিউ পয়েন্ট হলেও শিখতে পেরেছো কিনা। আর পার ডে মোটিভেশনটা এটাই থাকবে যে একটা করে নিউ পয়েন্ট শিখলেই শিখবো, আর যদি এরকম মোটিভেশন থাকে চাকরি তোমার কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যাগেইন।